আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে একটু জানাবেন যে ক্লিয়ারলি আপনারা আমার সাউন্ড, অডিও এবং ভিডিও সবকিছু শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। যদি সাউন্ড, অডিও, ভিডিও সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করে দিব। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আমি নিজেও একটু চেক করলাম, সাউন্ড, অডিও ঠিক আছে, ভিডিও, সাউন্ড, অডিও, ভিডিও সবকিছু ঠিক আছে। সো আপনাদের যদি কোনো জায়গায় প্রবলেম হয় আমাকে একটু জানাবেন, ঠিক আছে? ওকে, আশা করি সবাই ভালো আছেন। আহ একটা দীর্ঘ বিরতির পর আজকে আবার আপনাদের সাথে ক্লাসে দাঁড়ালাম। ঈদের পর এটাই আমাদের প্রথম ক্লাস, যদিও আরো কিছুদিন আগে আমাদের ক্লাস শুরু করার কথা ছিল, কিন্তু বেশ কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে ক্লাসটা শুরু করতে একটু বিলম্ব হলো। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। লাইভ ক্লাসগুলোতে আপনারা জানেন যে আমরা আলোচনা করি আমাদের যে টপিকগুলো পড়ানো হয় সেই টপিকের এমসিকিউ গুলো নিয়ে। ইতিমধ্যে আমাদের ধ্বনিতত্ত্ব টপিক পুরোটা শেষ হয়েছে এবং ধ্বনিতত্ত্ব টপিকের যে এমসিকিউ গুলো ছিল আমাদের অন্বেষণ চতুর্থ সংস্করণ বইয়ের, সেখান থেকে আমাদের একটি পর্ব শেষ হয়েছে, অর্থাৎ সেই ক্লাসে আমরা 100 এমসিকিউ সলভ করেছি। আজকে 101 থেকে আমরা পরবর্তী 100 অর্থাৎ 200 এমসিকিউ আজকে আমরা সলভ করব এবং ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আগামীকাল বা পরশু, যেদিনই ক্লাস নেই সেদিন হচ্ছে আপনাদের পরবর্তী ইয়াটা করে ফেলবো, অর্থাৎ 201 থেকে 300 পর্যন্ত বা 302 পর্যন্ত যে কটা এমসিকিউ আছে সব কটা শেষ করে দিব ধ্বনিতত্ত্ব অধ্যায়ের। আর এর মধ্যে ইনশাআল্লাহ আগামীকাল বা পরশুর মধ্যে আপনারা নতুন টপিকের ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন, অর্থাৎ ধ্বনি পরিবর্তন মেবি আপনাদের নেক্সট রুটিনে আছে, সো ধ্বনি পরিবর্তনের আপনারা ক্লাস পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা আর কাল বিলম্ব না করে আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনা সেটা হচ্ছে ধ্বনি তত্ত্বের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের বাকি এমসিকিউ গুলো। ওকে, সো কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ? তাহলে এখানে আমার কন্ডিশন দিয়েছে দুইটা, একটা হচ্ছে ঘোষ বর্ণ হতে হবে আর একটা হচ্ছে অল্পপ্রাণ হতে হবে। আচ্ছা, ত থ, তার মানে থ এটা হচ্ছে অঘোষ বর্ণ, সেটা ঠিক আছে, কিন্তু আমার এখানে জিজ্ঞেস করেছে মানে এটা হচ্ছে অঘোষ এবং মহাপ্রাণ, সো তার মানে এটা হবে না, এটা বাদ। ওকে ফাইন। ট ঠ ড, আচ্ছা ট ঠ এই দুটো হচ্ছে অঘোষ, ড হচ্ছে ঘোষ, তো আমার এখানে ঘোষের ক্রাইটেরিয়া মিট করছে ড। আবার এটা ড অল্প প্রাণ, ঢ এটাতে মহাপ্রাণ, সো ড তার মানে এটাই কিন্তু আমার উত্তর, উত্তর কিন্তু আমি পেয়ে গেছি। তারপর বাকিগুলো চাইলে দেখতে পারেন, প ফ ব ভ, এটা হচ্ছে ঘোষ মহাপ্রাণ, এটা হচ্ছে ঘোষ মহাপ্রাণ, এটা হচ্ছে ঘোষ মহাপ্রাণ। ট এটা হচ্ছে অঘোষ, হচ্ছে অঘোষ অল্পপ্রাণ, ঠিক আছে, এটা হচ্ছে অঘোষ অল্পপ্রাণ। থ এটা হচ্ছে ঘোষ, এটা হচ্ছে ঘোষ মহাপ্রাণ, এটা হচ্ছে ঘোষ মহাপ্রাণ। ঠিক আছে, আমার প্রশ্ন হচ্ছে ঘোষ অল্পপ্রাণ, তো তার মানে কারেক্ট আনসার হবে বি নাম্বারটা। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। দেখেন পরের কোশ্চেনে কি বলছে, কোনটি নীলিন বর্ণ? আমরা মূল আলোচনায় এটা পড়ার সময় বারবার বলেছি, নীলিন বর্ণ হচ্ছে স্বরেয়। কেন স্বরেয়কে নীলিন বর্ণ বলা হয়? কারণ যে বর্ণটির অন্য কোনো রূপ নেই, এই নীলিন কথাটার বিশ্লেষণ করলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। নি মানে নাই, আর লিন মানে হচ্ছে রং বা রূপ। যেমন এই যে এটা একটা রূপ, এটা আকার, এটা একরকম রূপ, এইটারই আরেকটা পূর্ণ রূপ হচ্ছে এইটা। আবার এই যে মনে করেন এইটা, এটা একটা রূপ, এই বর্ণটারই আরেকটা রূপ হচ্ছে এইটা, সংক্ষিপ্ত রূপ এটা। তো এরকম এই সবগুলোরই একটা করে সংক্ষিপ্ত রূপ আছে। এই যে রস্বই, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এরকম, রস্যও এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এরকম, এ এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এরকম, কিন্তু অ এটার কোনো রূপ নাই, এ কারণে এটাকে বলা হয় নীলিন বর্ণ। এটার একটাই রূপ, এটার অন্য কোনো রূপ নাই, এজন্য এটাকে বলা হয় নীলিন বর্ণ। কনসেপ্টটা কি ক্লিয়ার?
এটাকে বলা হয় নীলিন বর্ণ। আচ্ছা, একজন বলছে সাউন্ড ধীরে হচ্ছে, আমি একটু চেক করছি, ওয়েট। নীলিন বর্ণ, ক্লিয়ার। এটাকে বলা হয় নীলিন। সাউন্ড যথেষ্ট লাউড এন্ড ক্লিয়ার আছে, সাউন্ডে কোনো প্রবলেম নাই ভাইয়া। আফ্রিদা জিজ্ঞেস করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাদের বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, ভালোই আছে। আম্মা একটু মানে একটু বিমর্ষ, স্বাভাবিক যে আমার নানু মারা গেছে 2021-এ, আর নানা এখন মারা গেল। আলটিমেটলি এখন এতদিন তো অন্তত একজন ছিল, এখন তো একজনও নাই। সো এই কারণে একটু বিমর্ষ। তো দোয়া করবেন আপনারা সবাই, যেন আমাদের পরিবারের সবাই শোকটা দ্রুত কাটিয়ে উঠতে পারি। ঠিক আছে, আসেন আমরা পড়ায় যাই। তাহলে দেখেন, বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ দুটো কি কি? স্বর জ্ঞাপক তার মানে স্বর নির্দেশক। আচ্ছা, তাহলে যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ দুটো কি কি? তাহলে স্পেসিফিক বলেই দিছে যে দুইটা বর্ণ, এবং দুইটা বর্ণ কি কি? একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও। এই দুইটা বর্ণকে বলা হয় যৌগিক স্বর জ্ঞাপক। এটা আমরা মূল আলোচনায় পড়েছি। কোনটি মহাপ্রাণ ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি মানে যেটাতে বাতাস বেশি বের হচ্ছে। তাহলে দেখেন, চ, ছ, জ, ঝ, এই যে ঝ, ঝ বাতাস বের হচ্ছে। ট বাতাস বেরোচ্ছে না, প বাতাস বেরোচ্ছে না, তার মানে এই যে ঝ, এটাতে বাতাস বেরোচ্ছে, তার মানে এটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। ঠিক আছে, এরপরে কি আছে দেখেন, পাশাপাশি দুটো স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে কি বলে, বা একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরকে কি বলে? এই প্রশ্নটা চমৎকার একটা প্রশ্ন। কেন চমৎকার একটা প্রশ্ন? ম্যাক্সিমাম টাইম এই ধরনের প্রশ্নের উত্তর করার সময় আমরা অপশনে যদি যুক্ত ব্যঞ্জন দেখি, তাহলে উত্তরটা যুক্ত ব্যঞ্জন করে ফেলি। সো এটার উত্তরটা কিন্তু দেখেন, পাশাপাশি দুটো স্বরধ্বনি, সেটা খেয়াল করে দেখেন, স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে কি বলে, অথবা একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরকে কি বলে? অর্থাৎ দুটি মিলিত স্বর, অর্থাৎ দুইটা স্বর পাশাপাশি বসে একটা নতুন স্বর তৈরি হয়েছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক স্বর, বা যুগ্ম স্বর, বা দ্বিস্বর, বা সন্ধিস্বর, বা সান্ধ্যক্ষর। আমি এটা মূল আলোচনার ভিতরে, স্বরধ্বনি সম্পর্কে মূল আলোচনার ভিতরে এটা আমি পড়িয়েছি। সো এই স্বরধ্বনি কথাটা উল্লেখ থাকতে হবে। যদি স্বরধ্বনি না থাকে, তাহলে দুইটা বর্ণ পাশাপাশি বসলে, এবং যদি একটা বর্ণ হিসেবে বসে দুইটা বর্ণ পাশাপাশি, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে যুক্ত বর্ণ। ঠিক আছে, বা যুক্তাক্ষর। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে দেখেন, এরপরে কি আছে, বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণের সংখ্যা কয়টা? পরাশ্রয়ী বর্ণের সংখ্যা হচ্ছে আমরা জানি তিনটা। তিনটা কি কি? অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এই তিনটাকে আমরা বলি পরাশ্রয়ী বর্ণ। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে? এরপর দেখেন, জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি গুলোকে কি বলে? জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি গুলোকে কি বলে? উচ্চ, মানে উচ্চ স্বরধ্বনি। এখন এখানে তো উচ্চ স্বরধ্বনি মানে জিভের অবস্থান অনুযায়ী উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। তো এখন যেহেতু এখানে উচ্চ কথাটা নাই, সো তার মানে আমরা কি দিব? এটা হচ্ছে নিম্ন স্বরধ্বনি, অগ্র স্বরধ্বনি, এই দুটোর মধ্যে আমরা কি দিব? দেখেন, এটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। কোনটা? সম্মুখ স্বরধ্বনি হচ্ছে এইটা, আর পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে এইটা। মানে এটা হচ্ছে জিভের উপর না, এটা হচ্ছে ঠোঁটের উন্মুক্তির উপর ভিত্তি করে। ঠিক আছে, তাহলে আমরা বলছি জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কি বলে? এটার নাম হচ্ছে উচ্চ স্বরধ্বনি। এখন উচ্চ যেহেতু নাই, তাহলে সামনের কথাটা যেহেতু আছে, তার মানে অগ্র স্বরধ্বনি দিব। কথা কি ক্লিয়ার? তবে এটা একটু আমি নিজে বইতে দেখে নি কি উত্তর দিছি। আমার মানে উত্তর অগ্রস্বরধ্বনি হবে, আমি কি উত্তর দিছি একটু দেখে নি, দাঁড়ান। কত নম্বর কোশ্চেন? 107 নম্বর কোশ্চেন। 107 নম্বর কোশ্চেন। এই যে দেখছেন, কেন জানি মনে হতেছিল এই উত্তরটা ভুল দিছি। উত্তরটা ঠিক করে নেন, উত্তরটা ঠিক করে নেন, একটু খেয়াল করে দেন। সম্মুখ স্বরধ্বনি কেন হবে না, একটু খেয়াল করেন। সম্মুখ স্বরধ্বনি কেন হবে না? দেখেন, আপনাদেরকে যে চার্টটা আমি পড়াইছিলাম, সেই চার্টের মধ্যে সম্মুখ স্বরধ্বনি কেন হবে না? জীবের অবস্থান, সম্মুখ, মধ্য, ও না 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 না, ঠিক আছে। এটা আবার মানে জিভের তো এরকম দিক থেকেও আছে, এরকম দিক থেকেও আছে, এটা আমি ভুলে গেছিলাম। আচ্ছা খেয়াল করেন, দেখেন ব্যাপারটা হচ্ছে, আমরা আপনাদেরকে যে মানে ইয়াটা পড়াইছিলাম, ওই মানে ছবি এঁকে দেখাইছিলাম যেটা মূল আলোচনার ভিতরে, সেটার ভিতরে এটা আমরা আলোচনাটা করছিলাম এভাবে। আর ধুর, ওকে এত কিছু না করি, দেখেন আলোচনা করছিলাম এভাবে যে মুখটা যখন হা করে, তখন মুখের ভিতরে এরকম একটা ভি আকৃতির শেপ তৈরি হয়।
তো এই ভি আকৃতির শেপটাকে আমরা হচ্ছে বড় করে রিপ্রেজেন্ট করছিলাম এভাবে, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে উপরের ঠোঁট, এটা হচ্ছে নিচের ঠোঁট। তো এটাকে আমরা ভাগ করছিলাম 4টা ভাগে। এটা হচ্ছে নিম্ন ধাপ, নিম্ন মধ্য ধাপ, উচ্চ মধ্য ধাপ, এটা হচ্ছে উচ্চ ধাপ। তো এটা হচ্ছে জিভের অবস্থান অনুযায়ী, এটা হচ্ছে জিভের অবস্থান, সরি, ওকে, এটা হচ্ছে জিভের অবস্থান অনুযায়ী, এটা হচ্ছে কি জিভের অবস্থান অনুযায়ী, জীবের অবস্থান অনুযায়ী এটা হচ্ছে 4টা ধাপে ভাগ করা গেছে। একটা হচ্ছে নিম্ন, নিম্ন মধ্য, মানে জীবের উচ্চতা অনুযায়ী, সরি জীবের অবস্থান না, জীবের উচ্চতা অনুযায়ী, জীবের উচ্চতা অনুযায়ী যে জীবটা কোথায়, নিম্ন, নিম্ন মধ্য, উচ্চ, ঠিক আছে? আর যখন বলবো যে জীবের অবস্থান অনুযায়ী, তো তখন এটা হচ্ছে 3 ভাগ। একটা হচ্ছে, এটা হচ্ছে সম্মুখ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সম্মুখ, এটা হচ্ছে পশ্চাৎ, এটা হচ্ছে পশ্চাৎ, আর এটা হচ্ছে মধ্য, মাঝখানে যেটা হচ্ছে মধ্য, মধ্য থেকে একটাই উচ্চারিত হয়, সেটা হচ্ছে অ। আর বাকি যেগুলো সেগুলো হচ্ছে এই পাশের 3টা হচ্ছে সম্মুখ, এই পাশের 3টা হচ্ছে পশ্চাৎ, ঠিক আছে? সো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি বলি তাহলে এটাকে আমরা কি বলবো, এই যে দেখেন, মানে অ, মানে অ, আ, এ, ই, ই একদম সামনে চলে আসছে এবং ঠোঁট উন্মুক্ত হয়ে গেছে, ঠিক আছে? সো ইটা হচ্ছে এই জায়গায়। আর এখানে দেখেন অ, আ, এ, মানে অ, দেন হচ্ছে সরি আ, এখানে তো আ, দেন হচ্ছে আ, এ, এ, ই, এটা হচ্ছে একটা, আর আ, অ, ও, উ, এটা হচ্ছে একটা। সো উ এই পাশে হচ্ছে রস্যউ। সো সম্মুখের থেকে উচ্চারিত হচ্ছে কি একদম ই যেটা। তো এখানে বলছে জিভের সামনের অংশের সাহায্যে, তার মানে সম্মুখ অংশের সাহায্যে। সো তার মানে এটার উত্তর কি হবে? উত্তর হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। উত্তর কি হবে? উত্তর হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝছেন। ওকে, তাহলে ওয়েট, আচ্ছা, হ্যাঁ, এবার তাহলে খেয়াল করেন, আমি প্রশ্নটা আরেকবার একটু রিপিট করে দিচ্ছি, আপনাদের খেয়াল করেন, প্রশ্নটা আরেকবার একটু রিপিট করে দিচ্ছি। দেখেন 107 নম্বর কোশ্চেনে বলছে জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি গুলোকে কি বলে? সো জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি যেগুলো, এগুলাকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা এখানে জিভের 2টা অংশ দেখতে পারবো। জিভের এখানে আমরা 2টা অংশ দেখতে পারবো, একটা হচ্ছে জিভের অবস্থান আর একটা হচ্ছে জিভের উচ্চতা। যদি জিভের উচ্চতা অনুসারে বলি তাহলে এটা হচ্ছে উচ্চ, দেন হচ্ছে উচ্চ মধ্য, দেন হচ্ছে নিম্ন মধ্য, দেন হচ্ছে নিম্ন, এটা হচ্ছে জীবের উচ্চতা অনুসারে। আর জীবের অবস্থান অনুসারে যদি বলি এটা হচ্ছে সম্মুখ, এটা হচ্ছে মধ্য, আর এটা হচ্ছে শেষ। তো এখানে বলছে জিভের সামনের অংশের সাহায্যে, অর্থাৎ এই দিক থেকে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেটার কথা জানতে চাইছে। সো তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, আমি ওই অবস্থানের ব্যাপারটা একটু চেক করে নিলাম। ঠিক আছে, আসেন পরের কোশ্চেনে চলে যাই। আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখেন 108 নম্বর কোশ্চেন কি আছে দেখি আমরা একটু। দেখেন ত বর্ণের উচ্চারণের স্থান কোথায়? আচ্ছা, ত, খেয়াল করেন, ত, ত, আচ্ছা, দন্ত, ওষ্ঠ, কণ্ঠ, নাসিক্য। দন্ত, ওষ্ঠ, কণ্ঠ, নাসিক্য। কণ্ঠ তো এটা, নাসিক্য তো এটা, আর ওষ্ঠ তো এটা। ত তো হচ্ছে দাঁত লাগবে, সো তার মানে কি হবে? তার মানে কারেক্ট আনসার হবে হচ্ছে দন্ত বর্ণ। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে বাকয, বাকযন্ত্রের অংশ 9 কোনটি? তো বাকযন্ত্রের অংশ 9 কোনটা? দেখেন দাঁত, তালু, কান নাকি নাক? আচ্ছা, দাঁত, তালু, কান নাকি নাক? নাক লাগে, আচ্ছা তালু লাগে, দাঁত এটাও লাগে, কান, বাকযন্ত্র ইউজ করার জন্য কি কান লাগে? উত্তর হচ্ছে না। সো তার মানে এটার উত্তর হবে হচ্ছে কান। তো তারপরও এখানে আমরা হচ্ছে আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে মানে ইয়াগুলো রয়েছে সবগুলোকে আমরা এখানে দেখিয়েছি যে কি কি আছে বাকযন্ত্রের মধ্যে। নাসিকা গহ্বর যেটা মানে নাকের উপরের এই যে এই অংশটা, দেন হচ্ছে নাসারন্ধ্র মানে নাকের ফুটা যেটা, নাসারন্ধ্র নাকের ফুটা যেটা, ওষ্ঠ মানে ঠোঁট, দেন হচ্ছে দাঁত, দেন হচ্ছে জিভ, জিভ হচ্ছে এই যে ভেতরের অংশটা, মুখগহ্বর অর্থাৎ এই জায়গার যে মানে মুখের গর্তটা সেটাকে মুখগহ্বর, নিচের চোয়াল এটা ষড়যন্ত্র, এই যে এখানে আমার আলা জিহ্বার কাছে যেটা, ঠিক আছে, মানে এই যে অধিজিহ্বা যেটা, এটা হচ্ছে অধিজিহ্বা,
যেটা হচ্ছে খাদ্যনালী, খাদ্যনালী হচ্ছে এই পাশেরটা দিয়ে যেটা নেমে গেছে। আর শ্বাসনালী হচ্ছে এই যে একটা হচ্ছে খাদ্যনালী, একটা হচ্ছে শ্বাসনালী, ঠিক আছে। সো শ্বাসনালীর মধ্যেই হচ্ছে এই যে এখানে আমার একটা যন্ত্র আছে যেটা নাম হচ্ছে ষড়যন্ত্র, যেটা দিয়ে বাতাস হচ্ছে বের হয়। এই যে এটা হচ্ছে ফুসফুস, ফুসফুস থেকে বাতাসটা যখন বের হয় শ্বাসনালীর মাধ্যমে, তো ষড়যন্ত্র দিয়ে বাতাসটা যখন বের হয় তখনই হচ্ছে বাতাসটা বিভিন্ন জায়গায় ধাক্কা খায় বা ইয়া হয়, সেটার জন্য বিভিন্ন জায়গায় স্পেসিফিক ভাবে আমরা নামগুলো করে থাকি। যে এটা হচ্ছে কোমল তালু উপরের দিকে, এটা হচ্ছে দন্তমূল, দাঁতের মূল যে অংশটা, বা পশ্চাৎ দন্তমূল যেটাকে আমরা বলি অগ্রতালু, অগ্রতালু মানে সামনের দিকে তালু, আর কোমল তালু মানে পেছনের দিকে তালু, ঠিক আছে। ওকে ফাইন। তো এর মধ্যে কান নাই, এই জন্য কান হচ্ছে আমার উত্তর হবে। আচ্ছা, এরপর দেখেন এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না। আচ্ছা, স্বরতন্ত্রী কাঁপে না, যদি কাঁপে তাহলে বলা হয় ঘোষ, যদি না কাঁপে তাহলে বলা হয় অঘোষ। তার মানে কারেক্ট আনসার কি হবে? অঘোষ বর্ণ, ঠিক আছে। কাঁপে না তার মানে কি হবে? অঘোষ বর্ণ। আর যদি বলে কাঁপেও না বাতাসও কম, তখন হবে অঘোষ অল্পপ্রাণ। আর কাঁপেও না বাতাস বেশি, তখন অঘোষ মহাপ্রাণ, ঠিক আছে। ওকে ফাইন। এরপরে দেখেন, এরপর হচ্ছে বলছে ফোনিম। ফোনিম শব্দের অর্থ কি? ফোনিম শব্দের অর্থ হচ্ছে ধ্বনিমূল। ফোনেটিক্স শব্দগুলা কোথা থেকে আসছে? ফোনেটিক্স, ধ্বনি তত্ত্ব থেকে। সো ফোনিম শব্দের অর্থ হচ্ছে ধ্বনিমূল, ঠিক আছে। যেটা রূপ, রূপ হচ্ছে মরফিম শব্দের যেটা অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশ, যেটাকে বলে রূপ, এটাকে বলে মরফিম। তো ফোনিম যেটা, এটা হচ্ছে ধ্বনিমূল, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন উ। উ ধ্বনিটির সঠিক উচ্চারণ কোনটি? এটা কিন্তু উচ্চারণটা হচ্ছে উ, এটার উচ্চারণটা কিন্তু এই যে উম উ ইও এরকম না, এটার উচ্চারণটা হচ্ছে উ এরকম, অর্থাৎ রস্য অন্তস্থ ওকার উ, ঠিক আছে। উ ধ্বনিটির সঠিক উচ্চারণ হচ্ছে রস্য অন্তস্থ ওকার। এরপর হচ্ছে চিতল শব্দে কয়টি অক্ষর রয়েছে? যেহেতু অক্ষর বলছে, যেহেতু অক্ষর বলছে, তাহলে আমরা কি করব? CHITOL, চিতল। সো তার মানে কি হচ্ছে, এই যে দেখেন চিতল, সো ভাওয়েল কয়টা? দুইটা, অক্ষর কয়টা? দুইটা। সো তার মানে চিতল শব্দে কয় অক্ষর? দুই অক্ষর। কারণ কি? ভাওয়েল দুইটা আছে, তাই অক্ষরও দুইটা। এরপর দেখেন ধ্বনিতত্ত্ব ভেদে নিচের কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা? আচ্ছা, তাহলে এবার দেখেন জিহ্বা, হাত, তালু, ঠোঁট। আচ্ছা দেখেন জিহ্বা ধ্বনিতত্ত্ব ভেদে বলছে, কিন্তু কোশ্চেনটা কি বলছে? ধ্বনিতত্ত্ব ভেদে, তার মানে ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে এই দিকটা চিন্তা করে, তাহলে জিহ্বা এটা ধ্বনি উৎপাদনের সহায়ক যন্ত্র, তালু ধ্বনি উৎপাদনের সহায়ক যন্ত্র, ঠোঁট ধ্বনি উৎপাদনের সহায়ক যন্ত্র। কিন্তু হাতের মাধ্যমে কি কোনো ধ্বনি টনি উৎপাদন হয়? উত্তর হচ্ছে না। সেই কারণে এটা কি হবে? এটা হচ্ছে হাত হবে। আচ্ছা, এরপরে কি আছে? কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই সৃষ্টি হয়েছে? এইটা একটা চমৎকার কোশ্চেন, এবং এইটা নিয়ে একটা ঝামেলা আপনাদের মধ্যে হয়। কোনটা কোনটা নিয়ে ঝামেলা হয়? দুইটা অপশন নিয়ে ঝামেলা হয়, একটা হচ্ছে ও আর রস্যই, আর নইলে হচ্ছে অ আর রস্যই। এই দুইটা নিয়ে হচ্ছে আপনাদের মধ্যে ঝামেলা হয়। এখন আপনারা বেশিরভাগ বইতেই ওই এটাকে পাবেন হচ্ছে অযোগ রস্যই, এটা দিয়ে দেওয়া আছে। এবং আমাদের মৌলিক যারা রাইটার ছিলেন, অর্থাৎ আপনি যদি ডক্টর সুনীতি কুমার সেন বা সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন বা সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অথবা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এনাদের বইগুলো পড়েন, তো ওনাদের অনেক বইগুলোতে এটা স্বরেয় যোগ রস্যই দেওয়া আছে। এখন আমাদের আধুনিক বাংলা যে অভিধান, অর্থাৎ প্রমিত বাংলা ভাষার যে ব্যাকরণ অভিধান, সেই ব্যাকরণ অভিধানে ওই নিয়ে আলোচনা করার সময়, অর্থাৎ স্বরধ্বনি নিয়ে, যৌগিক স্বরধ্বনি নিয়ে আলোচনা করার সময় বলা হয়েছে এটা তৈরি হচ্ছে ও আর রস্যই এই দুইটা দিয়ে, এটা তৈরি হয়েছে ও আর রস্যই এই দুটো দিয়ে তৈরি হয়েছে। যদি অপশনে ও আর রস্যই না থাকে, সেক্ষেত্রে আমরা এটা স্বরযোগ যোগ রস্যই দিতে পারবো। কিন্তু যেহেতু আধুনিক বাংলা ব্যাকরণে এটা অযোগ রস্যই দেওয়া আছে, তাই আমরা এটাকে অযোগ রস্যই দাগানোটাই আমার মনে হয় উত্তম। এই বিষয়টা কিন্তু আমি এখানে স্পেসিফিক লিখে দিয়েছি, দেখেন আপনাদের কাছে যে নিশ্চয় অন্বেষণ বইটা রয়েছে, বই এই ব্যাখ্যাটা দেওয়া আছে। এই প্রশ্নের উত্তর অনেক বইতেই স্বরযোগ রস্যই দেওয়া আছে, যে এই প্রশ্নের অপশন অনুযায়ী সর্বোত্তম সঠিক উত্তর নয়। আমি কিন্তু বলিনি এটা ভুল, বলছি অপশন অনুযায়ী সর্বোত্তম সঠিক উত্তম নয়। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসারে ওই হচ্ছে অযোগ রস্যই এই দুইটার যৌগিক স্বরের দ্যোতক। তবে অপশনে অযোগ রস্যই না থাকলে অযোগ রস্যই দাগানো যেতে পারে। সুতরাং সঠিক উত্তর হবে এ। আচ্ছা, এরপর আসেন পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে কি বলছে দেখি। পরের কোশ্চেনে বলছে বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টা? এটা আপনাদেরকে আমি মূল ক্লাস আলোচনা করার সময় ব্যঞ্জন ধ্বনির বারবার পড়িয়েছি, যে স্পর্শ বর্ণের সংখ্যা হচ্ছে মূলত 2019-20 সেশনের যে বাংলা ব্যাকরণ বইটা ছিল, সেই ব্যাকরণ বই অনুযায়ী এটা হচ্ছে 25টা 2019-20 সেশনের। আর যদি 25টা
মানে আর এরপরে 2021 সালে যে ব্যাকরণ বই আসছে সেই অনুযায়ী হচ্ছে 20টা, আর বাংলা একাডেমি বলছে হচ্ছে এটা 16টা। এখন বেস্ট অ্যান্সার কোনটা? 16 বেস্ট অ্যান্সার, 16 না থাকলে 20, 20 না থাকলে 25। আর অপশনে যদি তিনটাই থাকে 16 দাগানো উত্তম, যদি তিনটাই না থাকে যে কোনো একটা থাকে তাহলে যেটা থাকবে সেটাই দাগাবেন। তো এখানে দেখেন বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টা? 16 নাই, 20 নাই, 25 আছে, তাই কিছু করার নাই, বেস্ট অ্যান্সার 25ই দাগাবেন, এটাই এখানে ব্যাখ্যায় লেখা আছে। ঠিক আছে, এটাই এখানে ব্যাখ্যায় খুব ডিটেইলসে লেখা আছে। যাই হোক, ওকে, আমি আর এই ব্যাখ্যা আলোচনা করলাম না, কারণ এই ব্যাখ্যা আমি আপনাদের সাথে মূল ক্লাসে আলোচনা করেছি। এরপর দেখেন বাংলা বর্ণমালায় কয়টি ব আছে? চমৎকার কোশ্চেন। বাংলা বর্ণমালায় কয়টি ব আছে? উত্তর হচ্ছে, আপনারা অনেকে মনে করতে পারেন ভাই ভাই প ফ ব এখানে একটা ব, আবার জ র ল ব এখানেও একটা ব, তাহলে দুইটা ব আছে। তো দুইটা ব যদি ধরেন তাহলে কিন্তু আপনার বাংলা বর্ণে ব কয়টা হবে? তাহলে কিন্তু দুইটা ব হবে, অর্থাৎ মানে বর্ণের সংখ্যা হচ্ছে 39টা না হয়ে 40টা হয়ে যাবে। তো এই কারণে বাংলা বর্ণমালায় কয়টি ব আছে? উত্তর ধরতে হবে আমাদের একটি। এখানে কিন্তু অনেক স্টুডেন্ট পেস্টা লাগাবে কোথায়? একটা আর দুইটার মধ্যে, কারণ অনেকে মনে করবে প ফ ব এখানে একটা ব আছে, আবার জ র ল ব এখানেও কিন্তু আমি একটা ব নিয়ে আলোচনা করেছি, কিন্তু সেই বটার কোনো অস্তিত্ব কিন্তু আমাদের বর্ণমালার চার্টের মধ্যে নাই। কেন নাই? কারণ দেখেন প ফ ব এই বয়ের যে লিখিত রূপ এরকম, আর জরল বয়ের যে ব এই বয়ের যে লিখিত রূপ এরকম, দুইটা কিন্তু একদম হুবহু সেম, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। মানে ব্যাপারটা এরকম না যে পফ বয়ের বটা দেখতে এরকম আর জরলবের বটা দেখতে এরকম, বা জরলবের বটা দেখতে উল্টা দিক থেকে আসছে এরকম, তাও কিন্তু না, দুইটা একদম হুবহু সেম। এই কারণে বাংলা বর্ণমালায় যদি বলে যে বর্ণমালা মানে লিখিত রূপ, বর্ণমালা মানে কি? মানে লিখিত রূপ। তো লিখিত রূপ বিচারে বাংলা ব প মানে ব কয়টা? কারেক্ট আনসার হচ্ছে লিখিত রূপ বিচারে বাংলা ব হচ্ছে একটা। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, কোনটি মূলধ্বনি নয়? আচ্ছা, মূলধ্বনি নয়, তাহলে স্বরেয় এ এবং রস্য এই তিনটাই কি মূলধ্বনি? ও হচ্ছে কি বলেন? ও হচ্ছে মূলধ্বনি নয়, এটা হচ্ছে ও যোগ রস্যও এটা দিয়ে তৈরি হয়েছে, এই দুইটার মাধ্যমে তৈরি হয়েছে, তার মানে এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি, এই কারণে এটাকে মূলধ্বনি বলা যাবে না। এরপর দেখেন অক্ষর উচ্চারণের কাল বা পরিমাণকে কি বলে? অক্ষর উচ্চারণের কাল বা পরিমাণকে কি বলে? ধ্বনি, জ্যোতি, মাত্রা, ছেদ। আচ্ছা, জ্যোতি বা ছেদ চিহ্ন এক কথা, ধ্বনি এটা হবে না, কারণ বর্ণের মানে উচ্চারিত রূপকে বলা হচ্ছে ধ্বনি বা শব্দের ক্ষুদ্রতম একক। তো অক্ষর উচ্চারণের কাল বা পরিমাণকে কি বলে? মানে মাত্রা। অর্থাৎ এটা কবিতার উচ্চারণের সময় বা অক্ষরেও আমরা যখন এটা কবিতা সম্পর্কে আলোচনা করতে যাব যে এই কবিতার এই ছন্দে কত মাত্রা, তো এটাতে আমাদের লাগে যে এটাতে কত মাত্রা, পূর্ণ মাত্রায় কত, ঠিক আছে, অক্ষর মাত্রায় কত, সরি পূর্ণ মাত্রায় কত, আবার মাত্রা বৃত্ততে কত, ঠিক আছে, অর্ধমাত্রায় কত, এরকম। যাই হোক, তো তারপর হচ্ছে অক্ষর উচ্চারণের কাল বা পরিমাপকে কি বলে? এটাকে বলা হচ্ছে মাত্রা, এটাকে বলা হচ্ছে মাত্রা। উচ্চারণের একক হচ্ছে অক্ষর, আর অক্ষরের পরিমাপটা হচ্ছে কি? পরিমাপের একক হচ্ছে মাত্রা। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন, এরপর হচ্ছে বাংলা স্বরধ্বনিতে হ্রস্বস্বরের সংখ্যা কয়টা? ওই যে একটা ধরবো একটা ছাড়বো, একটা ধরবো একটা ছাড়বো, তাহলে কয়টা পর্যন্ত ধরা যায়? 4টা। তাহলে বাংলা স্বরধ্বনিতে হ্রস্বস্বরের সংখ্যা কয়টা? কারেক্ট আনসার হচ্ছে 4টা। উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে আ কে কি বলে? আচ্ছা দেখেন, আ উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে, আ মানে চ্যাপটাও না, এরকম চ্যাপটাও না, আবার ঠোঁট গোলও না, সো মুখ উন্মুক্ত থাকতেছে। তার মানে কি? তার মানে হচ্ছে এটা স্বাভাবিক। স্বাভাবিক যেটাকে বলি সেটাকে আমরা বলি হচ্ছে বিবৃত। আমরা স্বরধ্বনির উচ্চারণের মধ্যে এটা পড়াইছিলাম যে আয়ের উচ্চারণটা কি? আয়ের উচ্চারণ হচ্ছে বিবৃত। আয়ের উচ্চারণটা কি? আয়ের উচ্চারণ হচ্ছে বিবৃত। সো তার মানে ক্যাটাসেটে কি হবে? এটা হচ্ছে বিবৃত। বিবৃত মানে হচ্ছে আয়ের ক্ষেত্রে স্বাভাবিক। আচ্ছা, এরপর দেখেন বাংলা ভাষায় ইয় হরফটির উচ্চারণ কত প্রকার? এই যে দেখেন চমৎকার একটা কোশ্চেন। ইয় হরফের উচ্চারণ এটা এক এক বইতে এক এক উত্তর দেওয়া আছে, আবার অনেক বইতে এটা উত্তর দেওয়া আছে কিন্তু ব্যাখ্যা দেওয়া নাই। তো আমি এটার পুরো ব্যাখ্যা সহকারে আলোচনা করার চেষ্টা করেছি। তো আমার এটা আমি আপনাকে বিনীত বলে দিচ্ছি, এখানে এটাই লেখা আছে। বাংলা ভাষায় ইয় হরফের উচ্চারণ হচ্ছে 3 প্রকার। চমৎকার একটা কোশ্চেন। বাংলা ভাষায় ইয় হরফের উচ্চারণ কত প্রকার? উত্তর হচ্ছে 3 প্রকার। 3 প্রকার কি কি দেখেন, একটা হচ্ছে ইয় স্বাভাবিক উচ্চারণ, অর্থাৎ এই যে এটার উচ্চারণ ই এবং অ, এটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণ এটা, ঠিক আছে। যেমন কি? যেমন মনে করেন আমি যদি বলি মিয়া বা ভুইয়া, যেমন মনে করেন মিয়া, এই যে মিয়া বানানটা এটা এভাবে লিখলেন তো আলটিমেটলি মিয়া, এটা এটা এই যে মিয়া স্বরেও দিয়া মানে উচ্চারণ করে চন্দ্রবিন্দু দিয়ে আমরা লিখতে পারি ওকে মিয়া, অথবা মনে করেন ভুইয়া, তার মানে ইয় এর উচ্চারণ স্বাভাবিক একটা, এটা একটা। এরপর হচ্ছে ইয়র উচ্চারণ কখনো কখনো হয় নয়ের মতো। কখন হয়? যদি আমার ইয় এর সাথে জ যুক্ত হয়। ইয় এর সাথে কি যুক্ত হয়?
ইয় এর সাথে জ যুক্ত হয়, বলেন ইয় এর সাথে যদি কি যুক্ত হয়, ইয় এর সাথে যদি জ যুক্ত হয়, তাহলে তখন ইয় এর উচ্চারণটা কি হয়, শুধু জ না, মানে চ বর্গীয় বর্ণ, ঠিক আছে, চ, ছ, ঠিক আছে, তারপর হচ্ছে চ, ছ, জ, বা মনে করেন ঝ, এগুলো যদি যুক্ত হয়, মানে চ বর্গীয় বর্ণ যদি যুক্ত হয়, তাহলে ইয়র উচ্চারণটা কি হয়, ইয়র উচ্চারণটা হয়ে যাবে হচ্ছে নয়ের মতো, ঠিক আছে। যেমন কি, যেমন গঞ্জ, এই যে ইয় যোগ জ, গঞ্জ বানান লিখতে কি লাগে, গঞ্জ লিখতে বানানটা কিন্তু এরকম, এই যে এই, তো বানানটা হচ্ছে এরকম, এর মধ্যে কি কি আছে, ইয় প্লাস জ, তো ইয়র পরে জ আছে, তো ইয়র উচ্চারণটা আপনি কি করতেছেন, গঞ্জ নাকি গঞ্জ, গঞ্জ বলতেছেন, তার মানে দন্ত ন দিয়ে করতেছেন। আবার দেখেন লাঞ্ছনা, ইয় ছ, যদি বলি ঝান মানে ঝড় ঝঞ্ঝা, তাহলে এবার ঝঞ্ঝা ইয় ঝ, তাহলে ঝঞ্ঝা মানে ইয়র উচ্চারণটা ন হয়ে গেছে, ঝঞ্ঝা লিখছে কিন্তু ইয় ঝ, কিন্তু আমি কিন্তু বলি না ঝঝা, বলতেছি ঝঞ্ঝা, তাহলে ই উচ্চারণটা হয়ে গেছে কি ন। তাহলে ইয়র উচ্চারণ ন হয় কখন, যদি ইয়র পরে চবর্গীয় বর্ণ হয়, চ, ছ, জ, ঝ এগুলো যুক্ত হয়। আবার ইয়র উচ্চারণ কখনো কখনো মানে গয়ের মতো হয়, গয়ের মতো, যখন যেমন করেন যদি চ, ছ, জ, ঝ এগুলা যদি মানে ইয়র আগে মানে যুক্ত হয়, আর ইয় যদি এগুলোর পরে বসে, যেমন যেমন আমি যদি বলি বিজ্ঞ, এই যে বিজ্ঞ বানানটা, বিজ্ঞ বানানটা দেখি, এটা কিন্তু জ প্লাস ইয়, এটা কিন্তু এটা ছিল হচ্ছে ইয় প্লাস জ, অর্থাৎ ইয়র পরে যদি জ আসে তখন ইয়র উচ্চারণটা হয়ে যায় নয়ের মতো, আর যদি ইয়র আগে আসে তখন ইয়র উচ্চারণটা হয়ে যায় গয়ের মতো। দেখেন এটা আপনি উচ্চারণ কি বলেন, বিগ, আপনি কি এর উচ্চারণ বলেন বীজ অ, না আপনি বলতেছেন বিজ্ঞ, ঠিক আছে, তার মানে ইয়র উচ্চারণটা কি হয়ে যাচ্ছে, গ হয়ে যাচ্ছে। কথা কি ক্লিয়ার? এখানে তিনটা বলা হয়েছে, বাংলা ভাষায় ই হরফটির উচ্চারণ কত প্রকার, কারেক্ট আনসার হচ্ছে 3 প্রকার। আচ্ছা, এরপর দেখেন এই যে এটাই আপনার এখানে সুন্দর করে দেওয়া আছে, জয়ের পরে ইয় যুক্ত হলে গ গ এর মতো উচ্চারণ হয়, যেমন দেখেন অজ্ঞ, বিজ্ঞান, যজ্ঞ, প্রজ্ঞা ইত্যাদি। ইয়র সাথে চ ছ যুক্ত হলে ইয়র উচ্চারণ নয়ের মতো হয়, যেটা বললাম আর কি আমি, ওটাই এখানে আলোচনা করা আছে। এরপর দেখেন উচ্চারণের দিক থেকে ল কোন ধরনের বর্ণ। আচ্ছা, উচ্চারণের দিক থেকে ল দেখেন, ল, ল কোথা থেকে উচ্চারিত হয় দেখেন তো, ল, ল, তার মানে দন্তবর্ণ, ওষ্ঠবর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এইটা আসলে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কিনা এটা জানতে চায়নি, এর আগেই বাদ, উচ্চারণের দিক থেকে জানতে চাইছে। সো ল, এটা জানতে চাইছে এটা কি দন্তবর্ণ না ওষ্ঠবর্ণ, এই দুইটার মধ্যে থেকে একটা। এখন ওষ্ঠ মানে কি, ঠোঁট, সো এটা তো বেসিক্যালি ঠোঁট থেকে উচ্চারিত হয় না, আমরা ল, ল দন্তবর্ণ বলবো, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে দন্তবর্ণ। তাছাড়া আমার যতটুকু মনে পড়ে, তারপর আপনাদেরকে একটু ইয়া করে দিই, বই গেল কই, ওকে, যতটুকু মনে পড়ে আপনাদের বই আমি একটা চার্ট দিয়েছি, এবং সেই চার্টের মধ্যে দেখেন পেজ নাম্বার হচ্ছে 38, পেজ নাম্বার 38-এ দেখেন একটা চার্ট আছে, 87 নম্বর পয়েন্ট। এই 87 নম্বর পয়েন্টের মধ্যে দেখেন সুন্দর করে কিন্তু এই যে মানে ক খ গ ঘ যে 25টা বর্ণ, এই 25টা বর্ণের বাইরে যে বর্ণগুলো আছে, যেগুলাকে মনে করেন এই যে হ, তালব্যস্য, অন্তস্থীয় জ, অন্তস্থীয় ডয় বিন্দু র, তারপর ঢয় বিন্দু র, মূর্ধন্য স, র, ঠিক আছে, দেন হচ্ছে ল, দন্ত স, খণ্ড ত, এগুলো কোথা থেকে উচ্চারিত হচ্ছে এগুলোও কিন্তু এখানে ইনক্লুডেড করে দেওয়া আছে। অর্থাৎ এই 25টার পরে 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36 আরো কিন্তু এই বাকি যে বর্ণগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ বাকি রয়েছে কোনটা, বাকি রয়েছে হচ্ছে ওই যে অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই তিনটা তো হচ্ছে নাসিক্য, কথা কি ক্লিয়ার? কিন্তু এগুলো ছাড়া বাকি যে বর্ণ অর্থাৎ অবর্গীয় বর্ণ যেগুলো, সেগুলোর উচ্চারণের স্থান কোথায় সেটা কিন্তু চার্টের মধ্যে শেষে দেওয়া আছে দেখেন। এবং এখানে দেখেন লয়ের স্থানটা দেওয়া আছে কোথায়, লয়ের স্থানটা দেওয়া আছে হচ্ছে, লয়ের স্থানটা দেওয়া আছে হচ্ছে একদম দন্তবর্ণের মধ্যে, সো তার মানে ল। আচ্ছা, এরপর দন্তবর্ণ, এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে দেখেন বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি কয়টা। আচ্ছা, নাসিক্য ধ্বনি কয়টা, নাসিক্য ধ্বনি আমরা পড়ছি, নাসিক্য ধ্বনি, নাসিক্য বর্ণ না কিন্তু, সো নাসিক্য ধ্বনি হচ্ছে 3টা। নাসিক্য ধ্বনি কয়টা, নাসিক্য ধ্বনি হচ্ছে 3টা, ঠিক আছে। যদি অপশনে 3 না থাকতো তাহলে কিছু করার নেই, আমি 5ই দিতাম, কিন্তু 3 যেহেতু আছে, দিস উইল বি দ্য বেস্ট অ্যান্সার। তিনটা কি কি, একটা হচ্ছে উ, একটা হচ্ছে দন্তন্য, একটা হচ্ছে ম, এই 3টাকে বলা হবে নাসিক্য ধ্বনি। আর বাকি যেগুলো অর্থাৎ ইয় বা মূর্ধন্য, এটা কিন্তু হচ্ছে নাসিক্য বর্ণ, ধ্বনি বলা যাবে না। তা আমার প্রশ্ন বলছে নাসিক্য ধ্বনি কয়টা, এই জন্য আমি বেস্ট অ্যান্সার কয়টা ধরবো ভাই, 3টা। এরপর আসেন কি আছে, ডয় বিন্দুর এবং ঢয় বিন্দুর, এই দুটি কি, ডয় বিন্দুর এবং ঢয় বিন্দুর এই দুটি কি। আচ্ছা, এই দুটো হচ্ছে তালঞ্জাত বর্ণ, ডয় বিন্দুর এবং ঢয় বিন্দুর এই দুটাকে বলা হবে হচ্ছে
তালঞ্জত বর্ণ, অর্থাৎ এখান থেকে তালিত হবে। ঠিক আছে, পাহাড়, আষাঢ়, এরকম পাহাড়, আষাঢ়, এরকম। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে দেখেন কোনগুলো ওষ্ঠধ্বনি। আচ্ছা, ওষ্ঠধ্বনি দ্বারা কি বোঝায়? অর্থাৎ ঠোঁটের সাহায্যে উচ্চারিত হচ্ছে। তাহলে দেখেন প, ফ, ব, ভ, তার মানে এটাকে বলবো আমরা ওষ্ঠধ্বনি। এরপরে কি আছে? বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টা? ধ্বনির সংখ্যা কয়টা? দেখেন এই যে পাসপোর্ট ইমিগ্রেশন অফিসার নিয়োগ পরীক্ষা 2014 কোশ্চেন, ধ্বনির সংখ্যা কয়টা? বর্ণ চাই নাই। যদি বর্ণ বলতো তাহলে 11টা স্বরবর্ণ, 39টা ব্যঞ্জন বর্ণ। মোট বর্ণ কয়টা? মোট বর্ণ হচ্ছে 11টা স্বরবর্ণ, 39টা ব্যঞ্জন বর্ণ, মোট বর্ণ হচ্ছে 50টা। কিন্তু এখানে জিজ্ঞেস করছে ধ্বনির সংখ্যা কয়টা। এখন ভাই ধ্বনির সংখ্যা যেহেতু জিজ্ঞেস করছে, এখন ব্যঞ্জন ধ্বনি 30টা, এটা ফিক্স। ব্যঞ্জন 30টা, এটা কি? এটা ফিক্স। কিন্তু স্বর কয়টা বলেন? স্বর হচ্ছে বেস্ট অ্যান্সার হচ্ছে 7টা। তার মানে 37 হচ্ছে বেস্ট অ্যান্সার। কিন্তু আমার অপশনে কি 37 আছে? নাই। তো স্বর হচ্ছে 7টা বেস্ট অ্যান্সার, কিন্তু 7 না থাকলে কয়টা হবে? 11টা হবে। আমি মূল ক্লাসে আলোচনা করেছি এই বিষয়ে। তো তার মানে 37 না থাকলে কি হবে? 30 যোগ 11 অর্থাৎ 41। অর্থাৎ এটার অ্যান্সারটা হবে হচ্ছে 41টা। কনসেপ্টটা কি ক্লিয়ার? বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টা? আপনি অনেক বইতেই এই প্রশ্নের হচ্ছে এক্সাক্ট ব্যাখ্যাটা পাবেন না। ঠিক আছে, যে এটা 41টা কেন, লজিকটা কি, কোন লজিক 41টা? তো আমার মনে হয় এটা আমার বইতে দেওয়া আছে, আমি এখানে দেইনি কারণ আমি এটা এমনিতে আলোচনা করে দিব। বাট আমার যতটুকু মনে পড়ে এটার ব্যাখ্যাটা আমি আমার বইতে দিয়েছি 127 নম্বর। হ্যাঁ, এই যে বইতে সুন্দর করে এটা ব্যাখ্যা দেওয়া আছে। কথা বুঝতে পারছেন? এই যে যেটাই আমি আপনাকে বললাম এতক্ষণ, এই পুরো বিষয়টা বইয়ে মানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। আমি এখানে দেইনি কারণ আলটিমেটলি ব্যাখ্যাটা আমি আপনাকে উল্লেখ করে দিব। আচ্ছা, এরপরে দেখেন এরপরে কি আছে? এরপরে হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন। দেখেন ঢয়বিন্দু রয় এর ধ্বনিতাত্ত্বিক পরিচয় কি? আচ্ছা, ধ্বনিতাত্ত্বিক পরিচয় জানতে চাইছে। তাহলে প্রথম কথা হচ্ছে এটা তালঞ্জত বর্ণ। তো তালঞ্জত, 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 চারটাতেই আছে। ওকে, তার মানে তালঞ্জত দিয়ে আসলে পার্থক্য করা যাবে না। আচ্ছা, এবার বলছে আহ দেখেন একটা হচ্ছে ড আর আরেকটা হচ্ছে ঢ। তো এই ড এর আরেকটা রূপ হচ্ছে ডয় বিন্দু র, আর ঢ এর আরেকটা রূপ হচ্ছে ঢয় বিন্দু র। তাহলে এবার চিন্তা করেন, ড অল্প প্রাণ, ঢ মহাপ্রাণ, আর ঢয়ের আরেকটা রূপ হচ্ছে ঢয় বিন্দু র। তার মানে ঢ যেহেতু মহাপ্রাণ, ঢয় বিন্দু র এটাও মহাপ্রাণ। তো এখানে বলছে মহাপ্রাণ, এখানে বলছে অল্প প্রাণ। তো অল্প প্রাণ যেহেতু বলছে তার মানে এটা আগেই বাদ। আচ্ছা, আবার এখানে বলছে মহাপ্রাণ, এখানে বলছে মহাপ্রাণ। আচ্ছা, তার মানে এই তিনটাই হতে পারে। মহাপ্রাণ মহাপ্রাণের কন্ডিশনটা মিলছে। এখন কথা হচ্ছে এটা কি অঘোষ না ঘোষ, কোনটা? আচ্ছা, তা আমি একটু দেখি যে ট ঠ ড ঢ, তার মানে 4 নম্বর কলমের, তার মানে 4 নম্বর কলম মানে কি? মানে ঘোষ। তো এটা হচ্ছে অঘোষ, তার মানে এটা বাদ। আবার এটাতেও ঘোষ, এটাতেও ঘোষ, তার মানে এই দুটোর মধ্যে থেকে একটা উত্তর হবে। এখন এখানে বলছে জিহ্বামূলীয় বর্ণ। এখন চিন্তা করেন জিহ্বামূলীয় বর্ণ কি এগুলো, নাকি এগুলাকে দন্তমূলীয় বর্ণ বলতে পারি আমরা? এগুলাকে আমরা দন্তমূলীয় বর্ণ বলতে পারি না? যেমন দেখেন ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। এখন ব্যাপারটা হচ্ছে আহ ঢ মহাপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি। কিন্তু এখানে তো আবার কথা আছে, দন্তমূলীয় বর্ণ তো আমার আসবে হচ্ছে দন্ত স, খণ্ড ত এবং ল। এই যে মাত্র যেটা আমরা পড়লাম, তাহলে দন্তবর্ণের মধ্যে তো এটা আসে না। তাহলে এখন কি করব আমরা? এটাও উত্তর হয় না, এটাও উত্তর হয় না, সাইডটার মধ্যে একটা উত্তর হয় না। এখন দেখেন, এখন একটা দিক চিন্তা করেন, এই যে ঘোষ অল্পপ্রাণ দন্তমূলীয় বর্ণ, অর্থাৎ ডয়বিন্দুর ঢয়বিন্দুর না, ঢয়বিন্দুর তো তোমার অল্পপ্রাণ না, ঢয়বিন্দুর তো মহাপ্রাণ। তার মানে কোশ্চেনটাই তো ট্রিকি। ওয়েট, এই কোশ্চেনের উত্তর কি দেওয়া? ডি নাম্বার। কিন্তু কেন ডি নাম্বার হবে? দন্তমূলীয় কেমনে বলবো? ও ঠিক আছে, এটা কিন্তু পশ্চাৎ দন্তমূলীয় তো বলা যায়, অগ্রদন্তমূলীয় বলা যায় না, কিন্তু এটা তো পশ্চাৎ দন্তমূলীয় বলা যায়। হ্যাঁ ঠিক আছে, ল দন্তস্ব যেটা, এটা হচ্ছে অগ্রদন্তমূলীয়। আর যেটা হচ্ছে ট ঠ ড ঢ, যেহেতু ড উচ্চারিত হচ্ছে, ঢ উচ্চারিত হচ্ছে কোথা থেকে? ট ঠ, এই যে মূর্ধা থেকে। আমার মাথায় মূর্ধার জিনিসটা আসছে, মূর্ধা থেকে আসছে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে মূর্ধন্য বর্ণ বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। যেহেতু পশ্চাৎ দন্তমূলীয় বলা যায়, তাহলে দন্তমূলীয় তো সেই লজিকে এটাকে আমরা ঘোষ মহাপ্রাণ দন্তমূলীয় বর্ণ বলতে পারি। শুধু দন্তমূলীয় বলতে কিন্তু আসলে অগ্রদন্তমূলীয়টাকেই বোঝায়। কনসেপ্টটা কি ক্লিয়ার? শুধু দন্তমূলীয় বলতে আসলে অগ্রদন্তমূলীয়টাকেই বোঝায়। ওকে,
আশা করি জিনিসটা তাহলে ক্লিয়ার হয়েছেন। এরপর আসেন পরের কোশ্চেনে যাই। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছেন, পরের কোশ্চেনে যাই। দেখেন পরের কোশ্চেনে কি বলছে, পরের কোশ্চেনে বলছে হচ্ছে উচ্চারণের সময় জীবের উচ্চতা অনুসারে উচ্চতা। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে এটা জানতে চাইছে, এটা হচ্ছে এই যে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। আচ্ছা, তাহলে উচ্চারণের সময় জিহ্বের উচ্চতা অনুসারে কোনটি নিম্ন স্বরধ্বনি? নিম্ন যেটা অর্থাৎ এই যে এই ধাপ, এই ধাপে একটাই আছে, সেটা হচ্ছে আ। সো তার মানে আমার কি হবে, কারেক্ট আনসার হচ্ছে এইটা। কথা বুঝতে পারছেন? নিম্ন ধাপ যেটা, নিম্ন ধাপে আমার একটাই আছে, সেটা হচ্ছে আ বর্ণটা। সেই জন্য এটা হবে হচ্ছে নিম্ন ধাপ। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, কোনটি তালনজাত ধ্বনি? তালনজাত ধ্বনি এই যে ঢয়বিন্দু র, তালনজাত ধ্বনি এটা হচ্ছে ঢয়বিন্দু র। শব্দের আদিতে অবস্থিত ব্যঞ্জন বর্ণে যুক্ত বফলা এটা কি হয়? দ্বিত্ব হয়, অকারান্ত হয়, উচ্চারিত হয় না লোপ পায়? আচ্ছা, আপনি এবার উচ্চারণ করেন তো। এই যে দেখেন স্বাস্থ্য, এর মধ্যে কি আপনি বফলার উচ্চারণ আছে? আপনি কি বলেন স্বাস্থ্য? উত্তর হচ্ছে না। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন শ্বশুর, আপনি কি বলেন সবেশুর? না। আপনি কি বলেন সবামি? উত্তর হচ্ছে না। আপনি কি বলেন আপনি কি বলেন স্বাধীনতা? উত্তর হচ্ছে, আপনি কি বলেন স্বাধীনতা? উত্তর হচ্ছে না। তাহলে এই বর্ণগুলো, এই মানে ইয়াগুলোতে, শব্দগুলোতে বফলা শব্দের প্রথমে আছে কিন্তু বফলার উচ্চারণ নেই। সেই কারণে আমরা বলবো শব্দের আদিতে অবস্থিত ব্যঞ্জন বর্ণে যুক্ত বফলা উচ্চারিত হয় না, উচ্চারিত হয় না। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, নিচের কোনটি অঘোষ ব্যঞ্জন ধ্বনি? নিচের কোনটি অঘোষ ব্যঞ্জন ধ্বনি? ল, র, মূর্ধন্য, স। আচ্ছা, অঘোষ ব্যঞ্জন ধ্বনি ল নাকি র নাকি মূর্ধন্য নাকি স? আচ্ছা, অঘোষ বলছে, আবার ব্যঞ্জন ধ্বনি বলছে। ব্যঞ্জন তো সবগুলাই, এখন অঘোষ কোনটা? দেখেন প্রথম কথা হচ্ছে মূর্ধন্য, এটা হচ্ছে ত, থ, দ, ধ, দন্ত ন, ওই যে মানে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। তো মূর্ধন্য হচ্ছে ঘোষের মধ্যে পড়ছে, তাই এখানে বলছে হচ্ছে অঘোষ। এখানে বলছে হচ্ছে আমার অঘোষ। অঘোষ বলছে যেহেতু, তার মানে এটা আগেই বাদ। অঘোষ বলছে যেহেতু, এটা আগেই বাদ। ওকে, এবার দেখেন এখন এই যে ল, র এবং স, এই তিনটাই কিন্তু কি মানে ওই বর্গীয় বর্ণের চার্টের বাইরে। তা আপনারা যদি এই যে এইখানে এসে কিন্তু আপনারা ধরা খাবেন। কেন ধরা খাবেন? কারণ আপনারা বর্গীয় বর্ণের চার্টটা সাধারণত যারা পড়েন ওরা এইভাবে পড়েন যে 1 3 2 4, ঠিক আছে, এই যে 1 3 অল্পপ্রাণ, 2 4 মহাপ্রাণ, 5 নম্বর নাসিক্য। 1 3 অল্পপ্রাণ, 2 4 মহাপ্রাণ, 5 নম্বর নাসিক্য। এই সিস্টেমে যারা পড়ছেন এখন তারা কিন্তু এই জায়গায় ধরা খাবেন, কারণ জিজ্ঞেস করছে অঘোষ বর্ণ। কিন্তু এখন আপনি তো ঘোষ অঘোষ পড়ছেন এই কয়টার মধ্যে, আপনি তো ঘোষ অঘোষ পড়ছেন কয়টার মধ্যে? এই কয়টার মধ্যে। এখন এই কয়টার বাইরের থেকে প্রশ্ন আসছে, তখন কি হবে? তো এই জন্য আপনাদেরকে এই কটার বাইরেও যখন আমি মূল ক্লাস আলোচনা করি তখন কিন্তু বলছিলাম যে অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণ যে 39টা বর্ণ আছে, 39টা বর্ণেরটাই শিখতে হবে। আবার ঘোষ অঘোষ যেটা, এটা একদম 39টা বর্ণেরটাই শিখতে হবে। অর্থাৎ অবর্গীয় বর্ণ যেগুলো আছে সেগুলোরটাও শিখতে হবে। এখন বর্গীয় বর্ণ যেগুলো আছে এগুলোর মধ্যে তো সালেউদ্দিন বলছে ভাইয়া লাইভ ক্লাস কি সেফ থাকবে, পরে করা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, পরে করা যাবে, কোনো সমস্যা নাই। লাইভ ক্লাস সেফ থাকবে, পরে করা যাবে, কোনো সমস্যা নাই। ওকে, লাইভ ক্লাস সেফ থাকবে, মূল ক্লাসের মতো লাইভ ক্লাসও সেফ থাকবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আপনাদের এখানে মূল আলোচনার ভিতরে পেজ নাম্বার 35-এ আমি কিন্তু এই বিষয়টা উল্লেখ করে দিয়েছি যে ঘোষবর্ণ অঘোষবর্ণ বর্গীয় বর্ণের বাইরেও কি কি আছে, আবার অল্পপ্রাণ মহাপ্রাণ এটা মূল বর্ণের মানে বর্গীয় বর্ণের বাইরে কি কি আছে। যেমন এই ঘোষবর্ণ হচ্ছে আপনাদের যে ঘোষবর্ণ কয়টা, এখানে চাইছে অঘোষবর্ণ, তো অঘোষবর্ণ হচ্ছে 1 এবং 2, এই দুটো হচ্ছে অঘোষবর্ণ আমাদের, তাই না? তার মানে ক, খ, চ, ছ, তারপর হচ্ছে ট, ঠ, তারপর হচ্ছে ত, থ, আর হচ্ছে প, ফ। এই দুইটা হচ্ছে দুইটা দুইটা করে, এই 10টা হচ্ছে কি আমার অঘোষ। এই দুটো হচ্ছে, এই 10টা হচ্ছে কি আমার অঘোষ। আর মানে ঘোষ আর অবর্গীয় যেটা, অর্থাৎ এই যে বাকি যে 14টা আছে, অর্থাৎ প, ফ, ব, ভ, ম এর পরে অন্তস্থীয় জ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই যে 14টা বর্ণ আছে, এই 14টা বর্ণের মধ্যে 9টা বর্ণ আছে, যেটা হচ্ছে কি এই 14টা বর্ণের মধ্যে 9টা বর্ণ আছে যেটা কি, যেটা হচ্ছে অঘোষ। 9টা বর্ণ আছে যেটা কি, যেটা হচ্ছে অঘোষ। কোন 9টা বর্ণ? আচ্ছা, কোন 9টা বর্ণ আমি একটু ক্লিয়ার করে দিই। র, ল, হ, ডবিন্দ্র এবং ঢবিন্দ্র, এই 5টা হচ্ছে ঘোষ।
র ল র ল আমি বলে দিই, তাহলে এই যে 9টা বর্ণ যদি অঘোষ হয় তাহলে 5টা কি ঘোষ না? তো 5টা হচ্ছে ঘোষ। তো 5টা ঘোষ কি অল্প কটা মনে রাখেন, সেটা হচ্ছে র ল ডয় বিন্দু র ঢয় বিন্দু র এবং হ। এই কটা হচ্ছে ঘোষ, র ল ডয় বিন্দু র ঢয় বিন্দু র এবং হ। এই কটা ছাড়া বাকি 9টা হচ্ছে অঘোষ। তো এখন দেখেন র ল এগুলো কি, এগুলো হচ্ছে ঘোষের মধ্যে পড়ছে। এই যে দেখেন র ল এগুলো কি ঘোষের মধ্যে পড়ছে, তার মানে তালব্যস্য এটা কি, এটা হচ্ছে অঘোষ। সো কারেক্ট অ্যান্সার হবে এটা। কনসেপ্টটা কি ক্লিয়ার? সো যখন আপনারা পড়বেন তখন শুধুমাত্র ওই বর্গীয় বর্ণের মধ্যে কোনটা ঘোষ কোনটা অঘোষ, বা বর্গীয় বর্ণের মধ্যে কোনটা মহাপ্রাণ কোনটা অল্পপ্রাণ, শুধু একটু পড়েন না, একটু পুরোটা পড়েন। পুরোটা পড়লে আপনাদের জন্য লাভবান হবেন। এই যে এই সব ধরনের কোশ্চেন পারবেন, আদারওয়াইজ এগুলো ধরনের কোশ্চেন কিন্তু আপনি পারবেন না। আচ্ছা, এরপর দেখেন, এরপরে কি বলছে, মফলা যুক্ত কোন ব্যঞ্জন বর্ণগুলোর দ্বিত্ব উচ্চারণ হয় না। আচ্ছা, মফলা যুক্ত কোন ব্যঞ্জন বর্ণগুলোর দ্বিত্ব উচ্চারণ হয় না, চমৎকার কোশ্চেন করছে। এখন দেখেন এই প্রশ্নের উত্তর নির্ণয় অনেক শিক্ষার্থীরা দ্বিধান্বিত হয়ে পড়ে। প্রতিটি অপশন বিশ্লেষণ করে করে আমি বুঝাচ্ছি, প্রতিটি অপশন বিশ্লেষণ করে করে বুঝাচ্ছি। দেখেন অপশন বি এর প এর সাথে মফলা বসে না। আচ্ছা, অপশন বি এর ত প স, অপশন বি এর প এর সাথে মফলা বসে না, মানে প এর সাথে আগে বা পরে মফলা বসে না। আর ত বা স এর সাথে মফলা বসলেও তার উচ্চারণ দ্বিত্ব হয়। যেমন দেখেন ত এর সাথে মফলা আত্ম, বা দন্ত স এর সাথে মফলা আকস্মিক, তার মানে দন্ত স ডাবল উচ্চারণ হয়েছে। তার মানে এখানে আমাদের প্রশ্নে যেটা চাইছে, আমাদের প্রশ্নে চাইছে হচ্ছে মফলযুক্ত কোন ব্যঞ্জন বর্ণগুলোর দ্বিত্ব উচ্চারণ হয় না, কিন্তু এখানে দেখলাম আমার দ্বিত্ব উচ্চারণ হচ্ছে, তার মানে এটা আগেই বাদ, তার মানে এটা আগেই বাদ। ঠিক আছে, ওকে। এরপরে কি বলছে, এরপরে কি বলছে দেখেন, এরপরে বলছে হচ্ছে অপশন সি এর জ এবং ইয় এর সাথে মফলা বসে না। জ এবং ইয়র সাথে সাধারণত মফলা বসে না। আর দয়ের সাথে মফলা বসলেও তার উচ্চারণ দ্বিত্ব হয়, যেমন পদ্ম। ঠিক আছে, এই যে দেখেন দয়ের সাথে মফলা বসছে, দয়ের উচ্চারণটা দ্বিত্ব হয়েছে, তার মানে অপশন সি ও বাদ। এরপর দেখেন অপশন ডি, অপশন ডি এর জ ও মানে ঝ ও ছ এর সাথে মফলা বসে না, আর ক এর সাথে মফলা বসলেও তার উচ্চারণ দ্বিত্ব হয়, যেমন রুক্মিণী। মানে যদিও এখানে আমরা ম যুক্ত করছি ক এর সাথে ম, কিন্তু হিন্দিতে এটা রুক্মিণী উচ্চারণ হলেও বাংলায় কিন্তু আমরা বলি রুক্মিণী, অর্থাৎ এর উচ্চারণ কিন্তু রুক্মিণী, রুক্মিণী না রুক্মিণী। কথা বুঝতে পারছেন? সেই কারণে মফলা কয়ের সাথে যুক্ত হলে উচ্চারণ দ্বিত্ব হয়। তো এটাও তাহলে উত্তর হচ্ছে না, তাহলে বুঝতেই পারতেছেন উচ্চারণ হবে মানে কারেক্ট আনসার হবে ক। তারপরও উত্তরটা এখানে বুঝাই দেওয়া উচিত। অপশন এ এর গ উম এবং ট তিনটির সাথে মফলা বসতে পারে, এবং সেক্ষেত্রে মফলা যে বর্ণের সাথে বসেছে তার উচ্চারণ দ্বিত্ব না হয়ে মফলার স্পষ্ট উচ্চারণ হয়। যেমন গয়ের সাথে যদি ম বসে তাহলে কিন্তু আমরা বাগ্মি বলি, বাগ্যে বলি না, বাগ্মি মানে ময়ের উচ্চারণ হচ্ছে, এটা কিন্তু বাংময়, নট বাংময়, বাংময় না বাংময়, অর্থাৎ ময়ের স্পষ্ট উচ্চারণ হচ্ছে। এরপর দেখেন কুটমল, টয়ের সাথে ম বসতেছে এবং টয়ের মানে ময়ের স্পষ্ট উচ্চারণ হচ্ছে, আমি কিন্তু বলি না কুট্টল, বলতেছি কুটমল। সো তাহলে আমাদের প্রশ্নটা যেটা ছিল, আমাদের যে প্রশ্নটা ছিল যে ক বর্ণের, আমাদের যে প্রশ্নটা ছিল মফলাযুক্ত ব্যঞ্জন বর্ণের গুলোর দ্বিত্ব উচ্চারণ হয় না, মফলাযুক্ত ব্যঞ্জন বর্ণগুলোর দ্বিত্ব উচ্চারণ হয় না কোনটাতে, সেটাতে কারেক্ট আনসার হচ্ছে এই যে এটাতে, এটাতে দ্বিত্ব উচ্চারণ হয় না, বাকি সবগুলোতেই দ্বিত্ব উচ্চারণ হয়। আর তাছাড়া এখানে একটা বিষয় আপনাকে একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনাদেরকে আসলে কনফিউজড করার জন্য টিচাররা কিন্তু এই যে অপশনগুলো না, অপশনগুলোর মধ্যে কিন্তু খুদাই বানাইছে এগুলো। যেমন দেখেন এটার মধ্যে কিন্তু এই যে তয়ের সাথে শুধুমাত্র ম বসে, পয়ের সাথে ম বসেই না। আবার এখানে দেখেন ঝয়ের সাথে ছয়ের সাথে ম বসেই না। আবার এখানে দেখেন ইয়র সাথে বা জয়ের সাথে ম বসেই না। তার মানে এখানে ম বসেই একটা বর্ণের সাথে, এখানে ম বসেই হচ্ছে একটা বর্ণের সাথে, এখানে বসেই দুইটা বর্ণের সাথে। এগুলো চেক করলেই হয়। আমরা কিন্তু হিসাবে করি কি, পরীক্ষার হলে আমরা বাকিগুলো দিয়ে চেক করতে যাই, বাকিগুলোতে বসেই না। কথা কি ক্লিয়ার? ওকে ফাইন। সো কারেক্ট আনসার হবে হচ্ছে গ উম ট। আচ্ছা, এরপর দেখেন পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে কি বলছে দেখেন, কয়টি ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা দিয়ে লেখা হয়? কয়টি ব্যঞ্জন বর্ণ পূর্ণমাত্রা দিয়ে লেখা হয়? কয়টি ব্যঞ্জন বর্ণ পূর্ণমাত্রা দিয়ে লেখা হয়? 26টি, 28টি, 24টি, 32টি। 26টি, 28টি, 24টি, 32টি। কয়টি ব্যঞ্জন বর্ণ পূর্ণমাত্রা দিয়ে লেখা হয়? পূর্ণমাত্রার বর্ণ কয়টা? পূর্ণমাত্রার মোট বর্ণ হচ্ছে 32টা। মোট বর্ণ 32 আর 10, মোট বর্ণ 32টা। কিন্তু এর মধ্যে জিজ্ঞেস করছে ব্যঞ্জন বর্ণ, এখানে জিজ্ঞেস করছে ব্যঞ্জন বর্ণ। সো তাহলে 32-এর মধ্যে থেকে আবার 6টা বাদ যাবে।
এই 6টা হচ্ছে স্বরবর্ণ, তাহলে 32 থেকে 6 বাদ দিলে কত থাকে? 26। তাহলে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে 26টা। বাক্যের মৌলিক উপাদান কি? আচ্ছা, মৌলিক তার মানে মূল সম্পর্কিত, তাহলে মূল উপাদান ধ্বনি, মৌলিক উপাদান কি? মৌলিক উপাদান শব্দ, মূল সম্পর্কিত, তাহলে ধ্বনি সম্পর্কিত, কারেক্ট অ্যান্সার কি হবে? শব্দ। এটা আমি আপনাদেরকে ভাষার উপাদান উপকরণ নিয়ে আলোচনা করার সময় খুব বিশ্লেষণ করে ভালোভাবে বুঝাইছি, তো সেই ভিডিওটা দেখেন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন, এরপর হচ্ছে কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? আচ্ছা, নিজস্ব কোনো ধ্বনি নেই, কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? দেখেন, ধ্বনি মানে হচ্ছে উচ্চারণ। গ, এটার উচ্চারণ আছে? হ্যাঁ আছে। হয় রস্যকার হু, উচ্চারণ আছে? হ্যাঁ আছে। ইয়, উচ্চারণ আছে? হ্যাঁ আছে। কিন্তু এই যে দেখেন, এটার কিন্তু নিজস্ব কোনো ধ্বনি নেই, এটাকে আমরা বলি যুক্ত বর্ণ। এটার কিন্তু, যদিও এটার নাম আমরা একটা বলি ক্ষীয়, কিন্তু এটার ক্ষীয় নামে কোনো বর্ণ কিন্তু অভিধানে নাই, ডিকশনারিতে নাই। এটা হইছে আসছে অ্যাকচুয়ালি ক প্লাস মূর্ধন্য স দিয়া, সো এটা কিন্তু ক প্লাস স, এই দুইটার মাধ্যমে এটা লেখা হয়। সেটার মধ্যে এটা আসলে কোনো উচ্চারণ নাই, এটা আসলে কোনো সাউন্ড নাই, এই কারণে এটাকে কেবল ধ্বনি বলা যাবে না, কেবল বর্ণ বলতে হবে। যুক্ত বর্ণ বলি, যুক্ত ধ্বনি বলি না, এই জন্য আমরা, সেটার নাম হচ্ছে যুক্ত বর্ণ। আচ্ছা, এরপরে কি দেখেন, এরপরে বলছে কোন ধ্বনিকে ঘোষ ধ্বনি বলে? আচ্ছা, ঘোষ ধ্বনি, বর্গের তৃতীয় ধ্বনিকে ঘোষ ধ্বনি বলে, বর্গের প্রথম ধ্বনিকে অঘোষ ধ্বনি বলে, এটা বাদ। বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনিকে অঘোষ ধ্বনি বলে, বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনিকে ঘোষ ধ্বনি বলে। এখন দেখেন, এখানে বলছে বর্গের তৃতীয়, এখানে বলছে বর্গের তৃতীয় এবং চতুর্থ, তো এইটাও উত্তর, এইটাও উত্তর, দুটোই উত্তর, কিন্তু এটা বেস্ট অ্যান্সার। কেন? কারণ এখানে তৃতীয় আছে, চতুর্থ আছে, এবং আমার এখানে বলছে ঘোষ ধ্বনি, দুটোই হবে। ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, বেস্ট অ্যান্সার আমার এখানে। ডি না থাকলে এ লাগাতাম। এরপর দেখেন, এরপর বলছে উচ্চারণের স্থান অনুযায়ী প কোন ধ্বনি? আচ্ছা, প ঠোঁট দুইটা মিশতেছে, তার মানে ওষ্ঠধ্বনি। প দুইটা ঠোঁট মিশতেছে, ওষ্ঠধ্বনি। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কতটি? ব্যঞ্জন বর্ণ 39টা, ব্যঞ্জন ধ্বনি বললে 30টা, ব্যঞ্জন বর্ণ 39টা, ধ্বনি বললে 30টা। এরপরে কি বলছে? বাংলা ভাষায়, সরি, ভাষা কি? ভাষা হচ্ছে কণ্ঠের উচ্চারণ, উচ্চারণের প্রতীক, ধ্বনির সমষ্টি, নাকি ভাব প্রকাশের মাধ্যম? এটা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। ভাষা হচ্ছে কি? ভাব প্রকাশের মাধ্যম। বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য প্রধান ভূমিকা পালন করে কোনটি? দন্ত, ওষ্ঠ, তালু, নাকি জিহ্বা? আচ্ছা, বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য প্রধান ভূমিকা পালন করে, অ্যাকচুয়ালি প্রধান ভূমিকা পালন করে হচ্ছে জিহ্বা। জিহ্বা বিভিন্ন জায়গায়, উপরে, নিচে, মাঝখানে, জিহ্বার মোটা অংশ, আগার অংশ, উল্টায় গিয়া, সামনাসামনি, বিভিন্ন জায়গায় স্পর্শ হয়ে এটা উচ্চারিত হয়। এই কারণে বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য প্রধান ভূমিকা পালন করে কে? কারেক্ট আনসার হবে জিহ্বা। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি আছে দেখেন, এরপরে কি আছে দেখেন, এরপরে আছে হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি কোনটি? মহাপ্রাণ ধ্বনি কোনটি? গ অল্পপ্রাণ ধ্বনি, চ, ট, ঠ, ড এটা অল্পপ্রাণ ধ্বনি, ত, থ, থ মহাপ্রাণ ধ্বনি, এই যে এটা থ মহাপ্রাণ ধ্বনি। বিশ্ববিদ্যালয় শব্দের কয় অক্ষর আছে? এটা যদি আমরা বাংলাদেশে লিখি, BISSHOBIDDALOY, সো এটার মধ্যে ভাওয়েল কয়টা? 1 2 3 4 5, অক্ষর কয়টা? অক্ষর 5টা। বিশ্ববিদ্যালয় শব্দে 5টা ভাওয়েল, 5টা অক্ষর। এরপর দেখেন, আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ কোনটি? যদি এটা অভিধানের ক্রমের প্রশ্ন, তারপরও যেহেতু এখানে আছে, আমরা উত্তরটা দেখি। দেখেন, নদী, সাগর, বন, নাকি ফুল ফল, পাখি, নাকি চাঁদ, তারা, সূর্য, নাকি আলো, মাটি, বায়ু? তো প্রথমে আমি দেখবো হচ্ছে সরি, প্রথমে আমি দেখবো এই টপিকটার ক্লাস যদি আপনারা করে থাকেন তাহলে বুঝবেন, নাহলে কিন্তু আপনারা বুঝবেন না। যারা ক্লাস কোর্স করেন নাই তারা আগে ক্লাসটা কইরা তারপরে এই কোশ্চেনটা সলভ করেন। দেখেন, নয়ের পরে স, যেহেতু মিল নাই, তো মিল নাই, তার মানে আমার আর পরে দেখার দরকার নেই, খালি প্রথমটা দেখলেই চলবে। নয়ের পরে স বসে, কিন্তু স এর পরে কি ব বসে? না, বটা স এর আগে বসে, ব স এর আগে বসে, সো তার মানে এটা ভুল। আচ্ছা, এরপর দেখেন ফুল ফল পাখি। এখন দেখেন, প আগে না ফ আগে? উত্তর হচ্ছে প আগে, তারপরে হচ্ছে ফ। ফ এর মধ্যে কি ফুল না ফল কোনটা আগে সেটা পরের কথা, কিন্তু প আগে, এটাই মিলে নাই, প সব লাস্টে দিছে, তার মানে এটাও ভুল। আচ্ছা, এরপরে কি বলছে? চাঁদ, তারা, সূর্য, চ আগে, তারপরে ত, আর চ, ছ, জ, ঝ, ইয়, তারপর হচ্ছে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, তারপর হচ্ছে ত, থ, দ, তার মানে চ এর পরে ত আসতেছে, তারপর আসতেছে স, মিলে গেছে কিন্তু। আচ্ছা, তার মানে এটাই আমাদের উত্তর হবে। তারপর আমি একটু ওটা দেখাই।
দেখেন স্বরে আছে, আয়ের পরে ম আছে, সেটাও ঠিক আছে, কিন্তু ম এর পরে কি ব বসে নাকি বটা ম এর আগে বসে? প ফ ব ভ ম, তার মানে ব বসে হচ্ছে ম এর আগে, সো তার মানে এটাও ভুল। সো আমার কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে চাঁদতারা সূর্য। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছেন। পরের কোশ্চেনে চলে যাই। দেখেন পরের কোশ্চেনে কি বলছে দেখি। পরের কোশ্চেনে বলছে ক্ষীয় যুক্ত বর্ণটির সঠিক বিশ্লিষ্ট রূপ কোনটি? আচ্ছা না, ক্ষীয় না, এখানে আবার কথা আছে, ক্ষীয়র সাথে আবার ম দিছে, তার মানে এটা কিন্তু এটাও হয়, আবার এইটাকেও ভাঙা যায় ক প্লাস স দিয়া, সো তার মানে এটাও হয়। সো তার মানে এখন আমার এইটাও হয় এটাও হয়, দুইটাই হয়, কারণ ক্ষীয় প্লাস ম হচ্ছে এইটা, আর ক্ষীয়কে ভাঙা যায় ক প্লাস স এইটা দিয়ে, আর তারপরে ম আছে। তো এখানে বলছে যুক্ত বর্ণটির সঠিক বিশ্লিষ্ট রূপ, অর্থাৎ একদম সর্বোত্তম বিশ্লিষ্ট রূপ কোনটা? তো সর্বোত্তম বিশ্লিষ্ট রূপ হচ্ছে এইটা, ক প্লাস স প্লাস ম। আর যদি এটা না থাকতো তাহলে এটাকে আমি উত্তর দিতে পারতাম। কথা কি ক্লিয়ার? এ ও বি দুইটাই হয়, তবে এটা বেস্ট আনসার, বি বেস্ট আনসার। ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে দেখেন, নিচের কোনটি অঘোষ ধ্বনি নয়? আচ্ছা ক ত ফ ম। আচ্ছা অঘোষ ধ্বনি নয় বলছে, বলছে অঘোষ কিন্তু নয়, তার মানে ঘোষ ধ্বনি। তাহলে ক অঘোষ, ত অঘোষ, তারপর হচ্ছে প ফ, ফ এটাও অঘোষ, যদিও মহাপ্রাণ কিন্তু অঘোষ, আর ম এটা হচ্ছে ঘোষ, তার মানে কি, তার মানে এটা হচ্ছে ম হবে। আচ্ছা ঘোষ হচ্ছে একদম লাস্ট বর্ণ, ঘোষ ম। কোনটি কম্পনজাত ধ্বনি? কম্পনজাত ধ্বনি হচ্ছে একটা র, জিহ্বা 100% কাঁপবে, সো এটাকে বলা হচ্ছে কম্পনজাত ধ্বনি, জিহ্বা 100% কাঁপবে, কম্পনজাত ধ্বনি। নিচের কোনটিতে বাংলা ব্যঞ্জন ভুলভাবে যুক্ত হয়েছে? আচ্ছা একটু দেখি, তার মানে তিনটাতে সঠিক আছে, একটাতে ভুল। আচ্ছা এটা হচ্ছে ক্ষীয় ক প্লাস স দিয়ে হয়েছে, এটা ঠিক আছে, ওকে ফাইন। এটা হচ্ছে হ ম, এটা দিয়ে হয়েছে, ব্রহ্মপুত্র লেখার সময় এটা লাগে, এটাও ঠিক আছে। এটা হচ্ছে ত প্লাস ম, এখানে আছে ত প্লাস ন, তার মানে এটা ভুল, এটা ত প্লাস ম হবে, এটা ন হবে না, এটা ম হবে, সো তার মানে এটাই আমার কারেক্ট অ্যান্সার, পেয়ে গেছি। আর জ প্লাস ইয় এটা হচ্ছে এরকম, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো তার মানে এটা ভুল আছে, ত প্লাস ম হবে, এটা কিন্তু ত প্লাস ন না, যেমন আত্ম বা আত্মা লিখতে আমাদের এটা লাগে। আচ্ছা কোনটি মৌলিক স্বরধ্বনি? আচ্ছা মৌলিক স্বরধ্বনি বলছে ও এবং ওই, এদের হচ্ছে যৌগিক স্বরধ্বনি, আর রস্বই হচ্ছে কি আমার মৌলিক স্বরধ্বনি। ঠিক আছে, সো তার মানে আমার কারেক্ট আনসার হবে রস্বই। ব্যঞ্জন বর্ণের সংকীর্তনকে কি বলা হয়? ফল, ফলা, ফলাই নাকি অক্ষর? বেস্ট অ্যান্সার হচ্ছে অনুবর্ণ, অনুবর্ণ হচ্ছে বেস্ট অ্যান্সার, কিন্তু অনুবর্ণ যেহেতু এখানে অপশনে নাই, সেই দৃষ্টিকোণ থেকে সেটা বিবেচনায় আমি এটাকে ফলা ধরবো। কথা কি ক্লিয়ার? আর তাছাড়া এটা বহুত আগের প্রশ্ন, ওই সময় অনুবর্ণ ছিল না, ওই সময় ফলাই ছিল বেস্ট অ্যান্সার। আচ্ছা এরপর দেখেন, বাংলা অভিধানে ক্ষীয় এর অবস্থান কোথায়? বাংলা অভিধানে ভালো কথা, এটা তো আউট কোশ্চেন, অর্থাৎ এই অধ্যায়ের না। তারপরে এই যে আরেকটা কোশ্চেন সলভ করালাম যেটা চাঁদতারা সূর্য, এটাও তো এই অধ্যায়ের না। এই যে এটা দাঁড়ান, এটাও তো আউট কোশ্চেন, আউট কোশ্চেন, এই অধ্যায়ের না, তার মানে পরবর্তীতে এগুলো এই অধ্যায় থেকে বাদ দিয়ে দিব, বুঝলেন? যেন মার্ক করে রাখলাম। আচ্ছা এরপরে কি আছে? এরপরে বলছে হচ্ছে, এরপরে কি বলছে দেখেন, পাশাপাশি অবস্থিত এবং দ্রুত উচ্চারিত দুটি স্বরের যুক্তরূপকে কি বলে? জোস একটা কোশ্চেন। এই ধরনের একটা কোশ্চেন কিন্তু আমরা এই তো পূর্বে আগে একবার আলোচনা করেছি, সো এখানেও কিন্তু সেম জিনিসটা, একটু কোশ্চেনটা ডিফারেন্ট ভাবে দেওয়া আছে। এখানে বলেছে কি দেখেন, বলেছে পাশাপাশি অবস্থিত এবং দ্রুত উচ্চারিত, দ্রুত উচ্চারিত দুটি স্বরের যুক্তরূপকে কি বলে? মোস্ট অফ দ্য টাইম এই প্রশ্নের উত্তরটা স্টুডেন্টরা দাগায় ফেলে যুক্তাক্ষর, যেহেতু পাশাপাশি অবস্থিত বলছে এবং দ্রুত উচ্চারিত বলছে, কিন্তু এইটা আর খেয়াল করে না দুটি স্বরের বলছে, দুটি ব্যঞ্জনের না। যুক্তাক্ষর হতে গেলে অবশ্যই সেটা কি হতে হবে? যুক্ত ব্যঞ্জন হতে হবে। কি হতে হবে? সেটা ব্যঞ্জন হতে হবে। এখানে স্বর বলছে, তার মানে দুটি স্বর মানে কি? তার মানে হচ্ছে ওই যে যৌগিক স্বর, বা এখন এখানে তো যৌগিক স্বর নাই, তাহলে কি আছে? যুগ্ম স্বর বা সন্ধিস্বর বা সান্ধ্যক্ষর বা দ্বিস্বর, কি আছে এখানে? সান্ধ্যক্ষর আছে, তার মানে সান্ধ্যক্ষর উইল বি দ্য বেস্ট আনসার। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই জন্য বলছি ইন ডিটেলস না পড়লে এবং কোশ্চেন ঘুটায় ঘুটায় না পড়লে আপনি ধরা খাবেন পরীক্ষা হবে। এরপর দেখেন, এরপর হচ্ছে ক্ষীয়, সে ক্ষীয় না, এটা এটা হচ্ছে হম, যেহেতু টানটা এরকম আছে, তার মানে হচ্ছে হম হম, এই যে এটা হচ্ছে উত্তর, এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে? এরপর হচ্ছে
ময়ের উচ্চারণ স্থান কোথায়? এই কোশ্চেনটার উত্তর আপনারা কেন জানি ভুল করেন বা বোঝেন না, আমি জানি না। ইনবক্সে আমাকে অনেকে নক দেয়া বলে স্যার ময়ের উচ্চারণ স্থান কি ঠোঁট হবে না? এখন ঠোঁট ঠিক আছে, ঠোঁট ভুল না, কিন্তু ঠোঁটের সাথে সাথে এটাকে তো নাসিক্যও বলা হয়। তাহলে যেহেতু এখানে বেস্ট অ্যান্সার আছে যে ঠোঁট ও নাকের ছিদ্র, যেহেতু প ফ ব ভ ম ঠোঁটও লাগে, আবার ম উচ্চারণ করার সময় হালকা নাক দিয়ে বাতাসও তো বের হয়, বাতাসের একটা হালকা চাপও তো থাকে, সেক্ষেত্রে এটাকে নাসিক্য বর্ণ তো বলা হয়। তার মানে এটাকে আমি যদি ঠোঁট ও নাকের ছিদ্র বলি, এটা তোমার মোর অ্যাপ্রোপ্রিয়েট। এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার বেস্ট অ্যান্সার। এটা যদি আমার না থাকতো আমি শুধু ওষ্ঠ এটাই দাগাতাম, কিন্তু যেহেতু এখানে ঠোঁট ও নাকের ছিদ্র আছে, দিস উইল বি দ্য বেস্ট অ্যান্সার। আপনারা মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই কোশ্চেনে কিন্তু আপনারা ওষ্ঠ দাগা ফেলেন, ঠিক আছে? ওকে, এরপর দেখেন কোনটি শব্দের উদাহরণ। এই যে চমৎকার একটা কোশ্চেন, কোনটি শব্দের উদাহরণ? কোনটি শব্দের উদাহরণ বলছে, অথচ দেওয়া আছে মূর্ধন্য ষ ট খ ক্ষিয়। এখন আপনি কনফিউজ, কি রে ভাই এগুলো শব্দ কেমন হলো, এগুলো তো বর্ণ। আচ্ছা, বাংলা ভাষায় এমন কিছু বর্ণ রয়েছে যে বর্ণগুলো আলাদা আলাদা অর্থ প্রকাশ করে, ঠিক আছে? সো এটার জন্য আপনাকে কি করতে হবে, এটার জন্য আপনাকে এই বর্ণগুলোর অর্থ জানতে হবে। যেমন ক মানে কি? ক মানে হচ্ছে বাতাস, এই জন্য বলে কতে চড়ে যে কপত। খ মানে কি? খ মানে হচ্ছে আকাশ, এই জন্য বলে খতে চেড়ে যে খেচর। গ মানে কি? গ মানে গমনকারী, এই জন্য বলে অগ্রে গমন করে যে অগ্রগ। গ মানে হচ্ছে গমনকারী। ঘ মানে কি? ঘ মানে কিছু নাই, দেন হচ্ছে ক খ গ, তারপর হচ্ছে ঘ উম চ ছ জ। জ মানে কি? জ মানে হচ্ছে জন্মগ্রহণ করা, যেমন অগ্রে জন্মে যে অগ্রজ, তাহলে জ মানে কি? জন্মগ্রহণ করা। দেন হচ্ছে দ, দ মানে হচ্ছে দান করা, ঠিক আছে? দান করা, যেমন কি? যেমন মনে করেন জল দেয় যে জলদ, বল দেয় যে বলদ, ঠিক আছে? তাহলে ব্যাপারটা হচ্ছে এইরকম। এটার কিন্তু একটা চার্ট আপনাদের কাছে থাকা যে অন্বেষণ বইটি, সেই অন্বেষণ বইতে কিন্তু এটার একটা সুন্দর করে চার্ট দেওয়া আছে পেজ নাম্বার 39-এ। পেজ নাম্বার 39-এ এখানে উপরে সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে যে স্বাধীন অর্থ প্রকাশকারী ধ্বনি বা বর্ণ, এবং সেখানে কিন্তু এখানে টোটাল দেওয়া আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 16টা ব্যঞ্জন বর্ণ সম্পর্কে এখানে দেওয়া আছে, যেগুলো আলাদা আলাদা অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। এটা জানা দরকার এবং এগুলো জেনে নেবেন, ঠিক আছে? তো তাহলে এখানে গাইডেন্স কি হবে? মূর্ধন্য ষ ট এবং ক্ষিয়, এদের কোনো অর্থ নাই, ক্ষয়ের অর্থ আছে। খ মানে হচ্ছে আকাশ, খ মানে কি? খ মানে হচ্ছে আকাশ, খ মানে আকাশ, এই জন্য বলা হয় খতে ছেড়ে যে খেচর, এই জন্য এটার উত্তর হবে খ। আচ্ছা, এরপরে কি? বাংলার স্বরবর্ণে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টা? অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ মোট বর্ণ 32 আর 10, তাহলে 8টা হচ্ছে মোট বর্ণ। কিন্তু এখানে আমার প্রশ্ন বলছে স্বরবর্ণে মোট বর্ণ হচ্ছে অর্ধমাত্রা 8টা, কিন্তু এই অর্ধমাত্রা 8টার মধ্যে স্বরবর্ণে কয়টা? একটা, এবং সেটা কি? সেটা হচ্ছে রি, সেটা হচ্ছে রি। আচ্ছা, একটা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রি। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? বাংলা ভাষার কয়টি বর্ণে মাত্রা নেই? কয়টি বর্ণে মাত্রা নেই? 32 আর 10, 10টি বর্ণে মাত্রা নেই। যেহেতু এখানে স্বর ব্যঞ্জন কিছুই বলে নাই, তাহলে মোট বর্ণের সংখ্যা জানতে চাইছে, তার মানে এটা হচ্ছে 32টা। এবার কি বলছে দেখেন, পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ কোনটা? পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে ল। যখন ল উচ্চারণ করি মুখের দুই পার্শ্ব দিয়ে বাতাসটা বের হয়ে যায়, বাতাস বের হতে না পারলে এটাকে আমরা ল উচ্চারণ করতে পারবো না। আপনাদেরকে এটা মূল ক্লাসে আমি আলোচনা করে দেখাইছিলাম, ট্রাই করে, যে মুখটাকে আপনি যদি হাতের উল্টা পিঠ দিয়ে ব্লক করে ফেলেন এবং এরপরে যদি ল উচ্চারণ করার ট্রাই করেন, দেখবেন হবে না, হবে না, ল উচ্চারণ হবে না, ঠিক আছে? কারণ বাতাস বেরোতে পারতেছে না। কোন বর্ণের দতিত ধ্বনি শব্দের আদি, মধ্য ও অন্ত 3 জায়গাতেই ব্যবহৃত হয়? চমৎকার কোশ্চেন। তার মানে কোন বর্ণটা 3 জায়গায় বসতে পারে? আচ্ছা, এবার দেখেন, মূর্ধন্য দিয়ে শব্দের শুরুতে কখনো শুরু, মানে বর্ণ শুরু হইতে পারে? উম দিয়া শব্দের প্রথমে কখনো হইতে পারে? ইম দিয়া শব্দের প্রথমে কখনো হইতে পারে? উত্তর হচ্ছে না। হইতে পারে কি দিয়া? দন্তন্য দিয়া। দন্তন্য শব্দের প্রথমে হইতে পারে, যেমন নানা, নাতি, নতুন। আবার শব্দের শেষেও হতে পারে, যেমন ননি, ছি 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 রে ননি ছি, এই যে ননি ন লাস্টে আছে, বা নতুন ন লাস্টে আছে, নয়ন ন লাস্টে আছে। আবার ন মাঝখানেও থাকতে পারে, ঠিক আছে? যেমন ন মাঝখানে আছে, যেমন মনে করেন যে আমি যদি বলি ধরেন অবনমিত, তাহলে যে ন মাঝখানে আছে, অবনমিত ন মাঝখানে আছে। তো এরকম ন মাঝখানে, শুরুতে, শেষে সব জায়গায় থাকতে পারে দন্তন্য যেটা। আচ্ছা, এরপরে কি বলছে? কোন ধ্বনির উপর চন্দ্রবিন্দু, কোন ধ্বনির উপর
দেখেন এখানে বলছে কি কোন ধ্বনির উপর চন্দ্রবিন্দু বসালে সানুনাসিক হয়। আচ্ছা, স্বরধ্বনির উপর চন্দ্রবিন্দু বসালে এটা সানুনাসিক হয়। স্বরধ্বনির উপর চন্দ্রবিন্দু বসে, কিন্তু ব্যঞ্জন ধ্বনির উপর বসে না, স্বরধ্বনির উপর বসে। এটা মূল ক্লাসে আমরা ব্যঞ্জন ধ্বনির ক্লাসে আলোচনা করেছিলাম। তারপর একটু বলে দিই, এই যখন দেখবেন আপনি 5 লিখবেন, 5 লিখতে গেলে কিন্তু পয়ের উপরে না, আকারের উপরে চন্দ্রবিন্দুটা বসতেছে। আপনি যখন হাঁস লিখবেন, তো হাঁস বানানে দেখবেন চন্দ্রবিন্দুটা কিন্তু হয়ের উপরে না, আকারের উপরে বসতেছে। ভালো করে খেয়াল করে দেখেন। যখন আপনি ইঁদুর লিখবেন, তো ইঁদুর বানানে এক্ষেত্রে কিন্তু আপনার চন্দ্রবিন্দু এই যে রস্যের উপরে মাত্রার সাথে যুক্ত হয়ে বসবে। তো চন্দ্রবিন্দু সবসময় বসে কার উপর? স্বরের উপর। চন্দ্রবিন্দু কিন্তু ব্যঞ্জনের উপর বসে না। তাইলে কোন ধ্বনির উপর চন্দ্রবিন্দু বসলে সানুনাসিক হয়? স্বরধ্বনির উপর চন্দ্রবিন্দু বসলে সানুনাসিক হয়। আচ্ছা, এরপর দেখেন কোনটি উষ্ম বর্ণের উদাহরণ। উষ্ম বর্ণ মানে কি? মানে শ্বাস বর্ণ, মানে হচ্ছে তালব্য শ মূর্ধন্য ষ দন্ত্য স হ, এই চারটা। সো এই যে হ, এটা হচ্ছে উষ্ম বর্ণ। ঠিক আছে, এরপরে কি? এরপরে বলছে বাংলা ভাষার স্বরবর্ণ স্বরধ্বনির অনুপাত কত? আচ্ছা, প্রথমে বলছে স্বরবর্ণ মানে 11, আর পরে বলছে ধ্বনি মানে 7। তার মানে 11/7। তার মানে 11/7 হচ্ছে বেস্ট আনসার। এই যে এটা 11/7। কোন দুটি অঘোষ ধ্বনি? অঘোষ ধ্বনি জানতে চাইছে। চ ছ, এটাই অঘোষ ধ্বনি। ওকে ফাইন। ট ঠ ড ঢ, এটা ঘোষ, এটা হচ্ছে ঘোষ। প ফ ব ভ, এটাও ঘোষ। আচ্ছা, ত থ দ, ত থ দ, দ ঘোষ, কিন্তু অ তো ঘোষ অঘোষের মধ্যেই নাই, কারণ এটা স্বরবর্ণ। তার মানে কারেক্ট আনসার কি হবে? চ ছ। আচ্ছা, এরপর দেখেন মানুষ শব্দে কয়টি ধ্বনি আছে? এটা নিয়ে দেখলাম আপনাদের অনেক কনফিউশন। কেউ বলতেছে 3টা, কেউ বলতেছে 2টা, কেউ বলতেছে 5টা। কি আশ্চর্য! এখন দেখেন, এখন অনেকে বলতেছে মানুষ শব্দে কয়টি ধ্বনি আছে। এখন অনেকে কি করতেছে, অনেকে এভাবে লিখতেছে MANUS, মানুষ। সেখানে ভাওয়েল কয়টা? বা NUSH, ভাওয়েল কয়টা? 2টা। অক্ষর কয়টা? 2টা। তো অনেকে 2টা বলতেছে, অনেকে বলতেছে প্রশ্ন ভুল। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে, আপনাকে বলছে মানুষ শব্দে কয়টি ধ্বনি আছে, অক্ষর জানতে চায় নাই। তাই এই জিনিস এখানে কাজে লাগবে না। আপনাকে বলছে এখানে কয়টা ধ্বনি আছে, সো অক্ষর কয়টা এটা জানতে চাই নাই। তাহলে ধ্বনি আছে বললে কি করতে হবে? ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে শব্দটাকে ভেঙে ফেলতে হবে। তাহলে এখন দেখেন মানুষ শব্দটাকে আমরা যদি ভাঙি, তাহলে কি হচ্ছে? ম যোগ আ মা, এরপরে ন যোগ উ যোগ স। সো তার মানে এখানে এই 2টা হচ্ছে স্বরধ্বনি, এই যে এদের হচ্ছে স্বরধ্বনি। আর এই 3টা ম দন্ত ন এবং মূর্ধন্য ষ, এই 3টা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তার মানে এখানে 2টি স্বর ও 3টি ব্যঞ্জন আছে। অর্থাৎ এখানে মোট 5টি ধ্বনি আছে, 2টি স্বরধ্বনি এবং 3টি ব্যঞ্জন ধ্বনি। এইখানে আমার একটা পেজ আছে। পেজটা কি? অনেকে বলে কিন্তু স্যার এটার উত্তর তো 4টা হবে। কেন 4টা হবে? অনেকে বলে স্যার মূর্ধন্য ষ, এটা তো আপনি মূল ক্লাসে পড়েছেন, এটা তো ধ্বনি না, এটা তো বর্ণ। মূর্ধন্য ষ তো ধ্বনি না, এটা তো বর্ণ। তাহলে মানুষ শব্দটিতে কয়টি ধ্বনি আছে, এটাকে আমি কেন মূর্ধন্য ষকে আমি তো বর্ণ ধরবো, ধ্বনি ধরবো না? তাহলে তো এটা বাদ। এখন কথা হচ্ছে ভাই, মূর্ধন্য ষ বর্ণ এটা ঠিক আছে, কিন্তু মানুষ শব্দটা যখন আপনি উচ্চারণ করবেন, তখন মূর্ধন্য ষ তো আর উচ্চারিত হচ্ছে না। লেখার সময় আমি লিখতেছি, কিন্তু উচ্চারণ করার সময় তো মূর্ধন্য ষ পরিবর্তে আমার এখানে কি আসতেছে? তালব্য শ উচ্চারিত হচ্ছে না। আচ্ছা, ধরেন মূর্ধন্য ষ যদি বাদ দিয়ে দেন আপনার টোটালি, তাহলে কি মানুষ উচ্চারিত হবে? তখন কি হবে? মানু। তখন তো আর মানুষ হবে না। কথা কি ক্লিয়ার? সো মানুষ শব্দটা যে 5টা ধ্বনি আছে, অনেকে বলে এটা 4টা আছে। 4টা কেন আছে? মূর্ধন্য ষ মানে বেশি, মানে রুলস অ্যাপ্লাই করতে গেছে, বেশি রুলস অ্যাপ্লাই করতে গেছে যে মূর্ধন্য ষ তো বর্ণ, ধ্বনি না। তাহলে মূর্ধন্য ষকে আমি কেন এটার মধ্যে ধরবো? ব্যাপারটা হচ্ছে মূর্ধন্য ষ বর্ণ ঠিক আছে, কিন্তু উচ্চারণে তো কোনো মূর্ধন্য ষ নাই। ধ্বনি যখনই বলছে তার মানে কি সাউন্ড। ধ্বনি যখনই বলছে তখন হচ্ছে সাউন্ড। তো যখন সাউন্ড হয়, তখন আমরা মূর্ধন্য ষর ক্ষেত্রে কিন্তু সবসময় তালব্য ষ লিখি। সেই কারণে এখানে তালব্য ষ উচ্চারিত হচ্ছে। এই কারণে আমার এখানে কয়টা ধরতে হবে? 3টা ব্যঞ্জন ধ্বনি, 2টা স্বরধ্বনি, মোট 5টা ধ্বনি আছে। তার মানে কারেক্ট আনসার হচ্ছে এ। কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝছেন না বুঝুন নাই? ওকে, এরপর দেখেন, এরপরে বলছে জয়ের উচ্চারণ স্থান কোথায়? জ জ জয়ের উচ্চারণ স্থান অন্তস্থ জ। তাহলে এবার দেখেন অন্তস্থ জ, অন্তস্থ জ, অন্তস্থ অ, মানে অন্তস্থীয় অন্তস্থ জ
সবগুলো উচ্চারণ কিন্তু এক জায়গা থেকে। কোথা থেকে বলেন? মূর্ধা, দন্ত না তালু? দেখেন তালব্য স, অন্তস্থ জ, অন্তস্থ অ। তালব্য স অন্তস্থ জ, হ্যাঁ তালব্য থেকেই। এই যে ওই চার্টের মধ্যে দেওয়া আছে, ওই যে মূল বর্গীয় বর্ণের যে চার্ট 87 নম্বর পয়েন্টে, ওই চার্টের মধ্যে দেওয়া আছে। দেখেন অন্তস্থ জ, জ উচ্চারণ দেখেন জ, অন্তস্থ অ। জিহ্বার আগাটা তালুতে লাগতেছে না? তালুতে লাগে উচ্চারিত হচ্ছে, এই জন্য এটার নাম কি? তালব্য। তালব্য। অন্তস্থ জয়ের উচ্চারণ স্থান কোথায়? এটা হচ্ছে তালব্য থেকে উচ্চারিত হচ্ছে, তালব্য থেকে উচ্চারিত হচ্ছে, এই জন্য তালব্য। এরপরে কি আছে দেখেন, এরপরে আছে হচ্ছে চবর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? চমৎকার কোশ্চেন। চবর্গীয় ধ্বনির আগে কোনটা ব্যবহৃত হয়? আপনারা অনেকে এই প্রশ্নটাই ধরতে পারেন না। চমৎকার একটা প্রশ্ন। আপনারা অনেকে এই প্রশ্নটাই ধরতে পারেন না যে চবর্গীয় ধ্বনির আগে কোনটা ব্যবহৃত হয়। ভাই সবকটাতে ব্যবহৃত হইতে পারে? উত্তর হচ্ছে না। এক্ষেত্রে আপনাকে মানে বাংলা ব্যাকরণ যে একটা টপিকের সাথে আরেকটা টপিক ইন্টার কানেক্টেড, এই যে এই প্রশ্নটাও তার একটা বড় উদাহরণ। আমি আপনাকে বলি শুনেন। আপনার মনে আছে আপনাদেরকে না, আপনাদের মনে থাকার কথা না, আপনাদেরকে তো নত্য সত্য বিধান পড়ায়নি। যদি নত্য সত্য বিধান পড়ে থাকেন তাহলে সেখানে নিশ্চয়ই এমন একটা রুলস পড়েছেন যে ট ঠ ড ঢ মূর্ধন্য। মূর্ধন্য সবসময় কোথায় বসে? ট বর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে। মূর্ধন্য সবসময় কোথায় বসে বলেন? মূর্ধন্য সবসময় কোথায় বসে? ট বর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে বসে। অর্থাৎ এই যে কণ্টক মানে ট এর আগে বসছে, বন্টন ট এর আগে বসছে, অথবা কণ্ঠ ঠ এর আগে বসছে, তার মানে ট বর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে অর্থাৎ ট এর আগে মূর্ধন্য বসছে। কেন? কারণ মূর্ধন্য ওই বর্গের মধ্যে আছে, এই জন্য। ঠিক সেম ভাবে দন্তন্য ওই বর্গে আছে অর্থাৎ ত বর্গে, এই কারণে ত বর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে কি বসে? দন্তন্য বসে। যেমন কি? যেমন দেখেন দন্ত দন্তন্বয় ত, ঘুমন্ত দন্তন্বয় ত, দেন হচ্ছে গ্রন্থ, দেন হচ্ছে দন্তন্বয় থ, গ্রন্থ দন্তন্বয় থ, দেন হচ্ছে সন্ধান। ঠিক আছে, তাহলে সন্ধান কি? দন্তন্বয় ধ। সন্ধান কি? দন্তন্বয় ধ, দন্তন্বয় ধ, সন্ধান দন্তন্বয় ধ। তার মানে তবর্গীয় বর্ণের মধ্যে আছে দন্তন্য, এই কারণে তবর্গীয় বর্ণের আগে সবসময় কি বসতেছে? দন্তন্য বসতেছে। তার মানে মনে রাখবেন, যেই বর্গীয় নাসিক্য বর্ণ সেই বর্গের আগেই সবসময় বসে। যেই বর্গীয় নাসিক্য বর্ণ সেই বর্গের আগেই সবসময় বসে। যেমন আপনি খেয়াল করেন, আপনি কখনো অঙ্ক এই বানানটা এভাবে শিখছেন, নাকি অঙ্ক এই বানানটা এভাবে রাইট? বলেন কোনটা রাইট? 100% এটা রাইট। কেন রাইট? কারণ ভাই ক বর্ণ আছে, তাহলে ক এর সাথে ক বর্গের নাসিক্য বর্ণটা কি? উম। সেই কারণে এটা এটা বসবে। আচ্ছা অঙ্গ বানান আপনি বলেন, অঙ্গ বানান আপনি যেভাবে এভাবে দেখছেন অঙ্গ না, অঙ্গ বানানটা কি? অঙ্গ বানানটা হচ্ছে এই যে উম গ, এটা দিয়ে হবে। কেন হবে? কারণ হচ্ছে গ বর্ণের নাসিক্য বর্ণ কি? উ, এই জন্য। কথা বুঝতে পারছেন? গ বর্গের মানে ক খ গ ঘ উম, এই বর্গের নাসিক্য বর্ণ কি? উম, এই জন্য যেই বর্গের নাসিক্য বর্ণ সেই বর্গের আগে বসবে সব সময়। তাহলে এবার এখানে বসছে চ বর্গীয় ধ্বনির আগে কোনটা বসবে? এবার আপনি চিন্তা করেন চ বর্গীয় ধ্বনির নাসিক্য বর্ণ কি? চ ছ জ ঝ ইয়, তার মানে ইয়ই বসবে। সিম্পল। তার মানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে ইয়। যেমন যেমন দেখেন এই যে লাঞ্ছনা, এই যে দেখেন ইয়র সাথে ছ বসছে লাঞ্ছনা বানানে। দেন হচ্ছে মনে করেন মানে ইয়র সাথে জ বসে, যেমন গঞ্জ, ইয়র সাথে জ বসে গঞ্জ। যেমন বিজ্ঞ, জয়ের সাথে ইয় বসে। অথবা মনে করেন ধরেন ঝড় ঝঞ্ঝা, তাহলে ইয়র সাথে ঝ বসে, ইয়র সাথে ঝ বসে। বুঝতে পারছেন জিনিসটা? তাহলে চবর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? কারেক্ট আনসার হচ্ছে যেই বর্গের নাসিক্য বর্ণ সেই বর্গের আগে ব্যবহৃত হয়। সিম্পল। সো তার মানে কারেক্ট আনসার হচ্ছে ইয়। আশা করি বুঝতে পারছেন। ওকে, পরের কোশ্চেনে চলে যাই। দেখেন তাহলে এখানে বলছে, এই আপনারা কি ক্লিয়ার এটা? আচ্ছা একজন কোশ্চেন করছিল ভাইয়া সানুনাসিক মানে কি? সানুনাসিক মানে কি? সানুনাসিক মানে, সানুনাসিক মানে হচ্ছে মানে যেটাতে অনুনাসিকের মতো উচ্চারিত হবে। সানুনাসিক মানে সহ অনুনাসিক, মানে মনে করেন যে অনুনাসিকের মতো উচ্চারিত হবে, মানে হালকা নাক দিয়ে বাতাস আসবে এরকম। আচ্ছা কি বলছে শাহরিয়া পারভেজ? বলছে ভাই মাথা নষ্ট করা প্রশ্ন। হ্যাঁ চমৎকার একটা প্রশ্ন এটা, জোস। আচ্ছা মোহাম্মদ বলছে 136 নম্বর উত্তর ডি দেওয়া আছে বইয়ে। হ্যাঁ 136 নম্বরের উত্তর, 136 নম্বর কি প্রশ্ন? হ্যাঁ কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই?
ইয় কেমনে হয়? ইয়র উচ্চারণ তো নিজস্ব একটা ধ্বনি আছে, ইয়। না রে ভাই, এটা ভুল আছে, এটা একটু ঠিক করে রাখেন। গুড। এই যে আপনাদেরকে পড়াইতে গেলে মাঝে মাঝে বইয়ের দুই একটা ভুলও বের হয়ে যাচ্ছে, সামনের সংস্করণ এগুলো এডিট করে ফেলবো। মার্ক করে ফেলেন, এটা ইয় হবে না। খিও, খিও হবে, এ হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা বলেছেন, ধন্যবাদ। আচ্ছা, এরপর দেখেন, এরপরে কি আছে। থ্যাংক ইউ। 136-এর অ্যান্সার আমরা সলভ করেছি, মানে 136 ডি হবে না, এই হবে। আচ্ছা, আমি ক্লাসে যেটা পড়েছি ওইটাই হবে। আচ্ছা, এরপর দেখেন, এরপরে কি আছে। এরপরে বলছে হচ্ছে বাংলায় মূর্ধন্য ও দন্তন্য বর্ণের দতিত ধ্বনি দুটিতে কি আছে। আচ্ছা, দুটি দতিত ধ্বনি দুটিতে কি আছে? পার্থক্য আছে, অসমতা আছে, বৈসাদৃশ্য আছে, ঐক্য আছে। দেখেন, ন ন, এটার নাম মূর্ধন্য, এটার নাম দন্ত ন। এটা হচ্ছে কেবলমাত্র নাম, কিন্তু উচ্চারণ তো দুইটারই। ন, ঋণ, ঋণ। মূর্ধন্যতে লিখলেও মানে যা উচ্চারণ, দন্তন্যতে লিখলেও সেম উচ্চারণ। তাহলে ধ্বনি হচ্ছে শব্দের ক্ষুদ্রতম অংশ আর বর্ণের উচ্চারিত রূপ। এখন মূর্ধন্য দন্তন্য ধ্বনির লিখিত রূপ আলাদা, মানে বর্ণ আলাদা, লিখিত রূপ আলাদা। এখন এখানে বলছে বাংলায় মূর্ধন্য ও দন্তন্য বর্ণের দতিত ধ্বনি, অর্থাৎ ধ্বনি দুটাতে কি আছে। লিখিত রূপ আলাদা হলেও এদের উচ্চারণ কিন্তু এক, অর্থাৎ এই দুটি বর্ণের উচ্চারণ, দুটি ধ্বনির মানে দুটি বর্ণের ধ্বনি একই। সুতরাং সঠিক উত্তর হচ্ছে ডি, অর্থাৎ ঐক্য আছে। বৈসাদৃশ্য মানে হচ্ছে মানে অমিল, দের হচ্ছে পার্থক্য মানে অমিল, অসমতা মানে অমিল, আর ঐক্য মানে কি মিল। সো দুটি মানে এই দুটার ধ্বনি দুটিতে কি আছে, মিল আছে, অর্থাৎ দুটি একই রকম। ঠিক আছে, এরকম আরো কিন্তু আছে যে অনুসরণ, এই দুটি বর্ণেরও উচ্চারিত রূপ বা ধ্বনি একই, অর্থাৎ রং বানান এভাবে লিখলেও তা, এভাবে লিখলেও তা, ব্যাং বানান এভাবে লিখলেও তা, এভাবে লিখলেও তা, উচ্চারণ সেম, অর্থাৎ দতিত ধ্বনি দুটিতে মিল আছে। আচ্ছা, এরপরে কি, এরপর হচ্ছে নিচের কোন ধ্বনিটি বাংলায় নেই। ওষ্ঠ, তালব্য, মূর্ধন্য তিনটাই আছে। আমরা জানি দন্তষ্ঠ নামে কোনো ধ্বনি নাই। স্ত্রী শব্দে কয়টি বর্ণ আছে? আচ্ছা, চমৎকার কোশ্চেন। স্ত্রী শব্দে কয়টি বর্ণ আছে? ওকে, চমৎকার কোশ্চেন। স্ত্রী শব্দে কয়টি বর্ণ আছে? আচ্ছা, এই কোশ্চেনটা আপনারা অনেকে ভুল করেন, কেন করেন আমি জানি না। স্ত্রী, তো আপনি সহজ জিনিস চিন্তা করেন, STRI, স্ত্রী, এর মধ্যে ভাওয়েল একটা, তার মানে অক্ষর একটা। কিন্তু আমার এখানে তো অক্ষর জানতে চাই নাই, আমার এখানে স্ত্রীতে ভাওয়েল একটা মানে অক্ষর একটা। ঠিক আছে, অক্ষর একটা, অক্ষর কয়টা? একটি। কিন্তু আমার প্রশ্ন তো অক্ষর জানতে চাই নাই, স্ত্রী শব্দের কয়টি বর্ণ আছে। তো ভাঙেন না বর্ণ, তাহলে দন্তস্ব ত র ই, স্ত্রী, এখানে 4টি বর্ণ আছে। তবে যদি বলে স্ত্রী শব্দে কয়টি অক্ষর আছে, তখন জিজ্ঞেস করলে উত্তর হতে একটি। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। আপনারা অনেকেই কিন্তু স্ত্রী শব্দে কয়টি বর্ণ আছে বললে আপনারা অনেকে এটার উত্তর একটা দেন, কিন্তু না, অক্ষর আছে বললে একটা হবে, বর্ণ বললে হবে কয়টা? বর্ণ বললে হবে হচ্ছে 4টা। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, কোনটি একাক্ষর শব্দ? মামা, দিদি, জল, আম্মা। এই যে দেখেন, একাক্ষর মানে একটা অক্ষর আছে। তো মামা চিন্তা করেন, MAMA, সো ভাওয়েল দুইটা। DIDI, ভাওয়েল দুইটা। জেল, জল, ভাওয়েল একটা। আম্মা, AMMA, আম্মা, ভাওয়েল দুইটা। তার মানে কারেক্ট আনসার আমার সি, জল। আচ্ছা, এরপরে কি আছে, বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনিমূলের সংখ্যা কয়টা? ব্যঞ্জন ধ্বনিমূলের সংখ্যা কয়টা? প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অভিধানের সম্পাদক পবিত্র সরকারের মধ্যে 30টি ব্যঞ্জন ও 4টি অর্ধ স্বরধ্বনি মূল নিয়ে ব্যঞ্জন ধ্বনি মূল মোট 34টি। সুতরাং সঠিক উত্তর 34টি। এখন এখানে কিন্তু আমার কথাটা বুঝেন, 34টা কেমন হয়েছে? প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অভিধানের সম্পাদক পবিত্র সরকার স্যারের মধ্যে 30টা হচ্ছে ব্যঞ্জন আর 4টা হচ্ছে অর্ধ স্বরধ্বনি মূল, মানে অর্ধস্বর যেগুলা, ওই যে রস্বই রস্ব এ ও, এই 4টা যদি যৌগিক স্বরের লাস্টে থাকে তখন সেটার উচ্চারণ কি? সেটার উচ্চারণ হচ্ছে অর্ধস্বর হয়। আর অর্ধস্বর মানে কি? অর্থাৎ অর্ধেক স্বর, স্বরের অর্ধেক উচ্চারণ। এই জন্য এটাকে অর্ধেক স্বর ধরে বাকি ব্যঞ্জনের ধ্বনিমূলের সাথে থাকে বিধায় এটাকে ব্যঞ্জন ধ্বনিমূল বলা হয়েছে। কথা বুঝতে পারছেন? এই জন্য 30টা ব্যঞ্জন আর 4টা অর্ধস্বর ধ্বনিমূল নিয়ে মোট ব্যঞ্জন ধ্বনিমূল 34টি বলা হয়েছে।
সেই কারণে কারেক্ট অ্যান্সার হবে 34টা। এটা মনে হয় অনেকেই জানতেন না, আমি জানি না, বাট অনেকেই কিন্তু এটা জানতেন না। আচ্ছা, এরপর দেখেন, যে অক্ষরের শেষে স্বরধ্বনি মুক্তভাবে উচ্চারিত হয় কি বলে? মুক্তাক্ষর বলে। সিম্পল, স্বরধ্বনি মুক্তভাবে উচ্চারিত হবে, স্বরধ্বনি মুক্তভাবে উচ্চারিত হবে, কি বলবে? মুক্তাক্ষর। যেমন কি, যেমন মনে করেন আশা ইত্যাদি, যে স্বরধ্বনি মুক্তভাবে উচ্চারিত হচ্ছে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে নিচের কোনটি না, ওকে। এরপর দেখেন, এরপর আছে হচ্ছে উচ্চারণের একককে কি বলে? উচ্চারণের একককে বলা হচ্ছে অক্ষর। আর অক্ষরের পরিমাপ করা হয় কিসের দ্বারা? পরিমাপের একক। অক্ষরের পরিমাপের একক মাত্রা। অক্ষরের পরিমাপের একক মাত্রা। তাহলে কথাটা বুঝেন, উচ্চারণের একককে কি বলে? অক্ষর। আর অক্ষর পরিমাপের একক কি? মাত্রা। আচ্ছা, নিচের কোনটি একাক্ষর শব্দ? মামা, ঘুম, বন্ধু, জলজ। GHUM, ঘুম, একটা ভাওয়েল একটা অক্ষর, শেষ, কারেক্ট অ্যান্সার এটা। এরপর দেখেন, বাংলা ভাষায় অসংযুক্ত বর্ণের সংখ্যা কয়টা? চমৎকার কোশ্চেন। অসংযুক্ত বর্ণ মানে কি? মানে যেগুলো সংযুক্ত না। এখন দেখেন, এই যে শক্ত বানানটা যখন আমি লিখবো, শক্ত বানানটা খেয়াল করেন, শক্ত বানানটা যখন আমি লিখবো, তখন এই যে কয় ত লিখছি, এটাই কি একটা যুক্ত ব্যঞ্জন। কিন্তু এটাকে যখন আমি সিঙ্গেল লিখতাম, এটা ক প্লাস এটা ত, এটাই হচ্ছে অসংযুক্ত ব্যঞ্জন। তা আমার এখানে বলছে অসংযুক্ত বর্ণ কয়টা। তো তার মানে যতগুলো টোটাল বর্ণ আছে, অর্থাৎ 11টা স্বরবর্ণ, 39টা ব্যঞ্জন বর্ণ, এই সবগুলোই হচ্ছে অসংযুক্ত বর্ণ। তার মানে মোট বর্ণ কয়টা? 50টা। বাংলা ভাষায় অসংযুক্ত বর্ণ কয়টা? 50টা। কোনটি স্বরান্ত অক্ষর? চমৎকার কোশ্চেন। স্বরান্ত অক্ষর মানে কি? স্বর অন্তে আছে, মানে লাস্টে একটা স্বর আছে। তো দেখেন, পবন, আপনি কিন্তু বলেন না পবন্য, দহন্য, মরণ্য। আপনি কিন্তু বলেন না দহন্য, পবন্য, মরণ্য। আপনি বলেন কি? পবন, দহন, মরণ। কিন্তু এটা কি? দেখেন, আশা, লাস্টে কি আছে? আছে, অর্থাৎ স্বর অন্তে আছে, এই জন্য এটাকে বলবো স্বরান্ত অক্ষর। আর বাকিগুলো হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর, ব্যঞ্জন আছে লাস্টে। আচ্ছা, এরপরে কি, প্রেম শব্দে কয়টি অক্ষর আছে? প্রেম শব্দে কয়টি অক্ষর আছে? ওকে, কয়টি অক্ষর আছে খেয়াল করেন। 3টি, 1টি, 2টি, 4টি। আর আপনি চিন্তা করেন না, প্রেম, PREM, প্রেম, ভাওয়েল কয়টা? একটা। অক্ষর কয়টা? একটা, শেষ, কারেক্ট অ্যান্সার একটা। আচ্ছা, এরপরে কি আছে? ভয় ও মোয়া শব্দদ্বয়ে ধ্বনি রীতির ব্যবহার হলো। আচ্ছা, খেয়াল করেন, ভয় ও মোয়া শব্দদ্বয়ে ধ্বনি রীতির ব্যবহার, এটা কি হ্রস্বস্বর নাকি মৌলিক স্বর না দীর্ঘস্বর না যৌগিক স্বর? আচ্ছা, এখন একটু চিন্তা করেন, যে ভয়, এখন ভয়ের মধ্যে কি আছে? খেয়াল করেন, এই যে ভয়টাকে ভাঙলে, এটা কিন্তু একটা ভালো কোশ্চেন, চমৎকার একটা কোশ্চেন। ভয়, এখানে খেয়াল করেন, ভয়কে ভাঙলে প্লাস অ প্লাস এ, এইটা মিলে হইছে অ আর এ মিলে অয়। এই অয় স্বরধ্বনি দিয়ে কি হইতেছে? ভয়, জয়, ক্ষয়, ময়। মানে যে দেখেন, অ আর এ, অ এ, অ এ, অয়, 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 অ এ, এটাকে একটু তাড়াতাড়ি করলে কি হয়? অ এ, অয়, 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 অয়। তাহলে হয়ে গেছে কি? অ এ, তাড়াতাড়ি করলে হয়ে গেছে অয়। তাহলে আর হচ্ছে অয়, এই দুইটা মিলে, এই অ আর এ মিলে হয়ে গেছে অয়। তাহলে আর অয়, এটা হয়েছে ভয়। আবার মোয়াতে কি হয়েছে? খেয়াল করেন, মোয়া হচ্ছে ম যোগ ও যোগ আ। তাহলে এই যে ও যোগ আ, এই ও আর আ মিলে হয়ে গেছে হচ্ছে ওয়া। ও আর আ মিলে কি হয়ে গেছে? ওয়া। যেমন মোয়া, খোয়া, ধোয়া, রোয়া। তাহলে মোয়া, খোয়া, ধোয়া, রোয়া, এগুলোকে কি? এগুলো হচ্ছে ও আর আ। তাহলে আমরা দেখতেছি এখানে দুইটা স্বর পাশাপাশি বসে নতুন একটা স্বর তৈরি করছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে যৌগিক স্বর বা যুগ্ম স্বর বা দ্বিস্বর বা সন্ধিস্বর। তাহলে কারেক্ট অ্যান্সার হবে ভয় ও মোয়া শব্দতে ধ্বনিরীতির ব্যবহার হলো কি? ধ্বনিরীতির ব্যবহার হলো যৌগিক স্বর। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এরপর দেখেন, এরপর হচ্ছে, আচ্ছা, এরপরে কি আছে? এরপর হচ্ছে ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? ক্ষুদ্রতম উপাদান বলছে মানে এই ধ্বনি, এটা জেরের বলুক, ভাষার বলুক, অক্ষর শব্দের বলুক, জেরের বলুক, কারেক্ট অ্যান্সার হচ্ছে ধ্বনি। কোনটি বাকযন্ত্র? পাকস্থলী, পিত্তকোষ, ফুসফুস, যকৃত। কারেক্ট অ্যান্সার হচ্ছে ফুসফুস। বাকযন্ত্র বলছে যেহেতু, অর্থাৎ ফুসফুস। আচ্ছা, এরপরে কি বলছে? ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? নাসারন্ধ্র, মুখবিবর, তালু নাকি A+B? এখন দেখেন, ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? নাক দিয়েও বের হয়, মুখ দিয়েও বের হয়, মুখ দিয়ে বেশি বের হয়, কিন্তু নাকের হালকা একটা চাপ থাকে,
হালকা একটা চাপ থাকে। এখন হালকা চাপের কারণে এটাকে আপনারা কি বলবেন তাহলে বলেন? উত্তরটা কি শুধু এ, মানে এই যে A+B একটা উত্তর আছে, মানে নাসারন্ধ্র প্লাস মুখ বিবর এটাও আছে। এখন উত্তরটা কি শুধু নাক দিয়ে তো আর হবে না, তার উত্তর আইদার হবে বি নইলে হবে ডি, মানে A+B। এখন দুইটার মধ্যে কোনটা হবে বলেন? উত্তর দুইটার মধ্যে কোনটা হবে বলেন? 181। আমি কি দিছি উত্তর? ডি নাম্বার, ঠিকই আছে, দুইটাই দিছি। তার মানে হচ্ছে নাক দিয়ে হালকা বের হয় আর মুখ দিয়ে হচ্ছে বেশি বাতাসটা বের হয়। এখন নাক যদি একদম অফ রাখেন তাহলে কিন্তু আপনি মানে যে যে নাসিক্য বর্ণ যেগুলো এগুলো উচ্চারণ করতে গেলে কিন্তু আপনার প্রবলেম। মনে করেন মামা, মামা, আপনার নাক দিয়ে কিন্তু বের হচ্ছে ভাই, বাতাস যদি বের না হইতো তাহলে উচ্চারণ দেখেন নাক বন্ধ করে মামা। মামার উচ্চারণ মামা, এই যে এখন আমি যেভাবে বলতেছি মামা, আর তখন হবে মামা, হবে না। সেই কারণে নাক দিয়েও হালকা বাতাস বের হয়, সেই কারণে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে হচ্ছে ডি নাম্বার, অর্থাৎ A+B দুইটাই। আচ্ছা, এরপর দেখেন ষড়যন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে? আচ্ছা, ষড়যন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে? এই কোশ্চেনটা নিয়ে আমাদের একটু দ্বিধা আছে। দ্বিধা আছে কেন? কারণ এই কোশ্চেনটা আমাদের বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের উত্তর পাওয়া যায় এই কোশ্চেনটার। ষড়যন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে? এটার উত্তরটা আমি ব্যাখ্যা দিই এটার উত্তরের। আচ্ছা, কিছু কিছু বইতে উত্তর দেওয়া আছে মুখবিবর, কিন্তু এটার উত্তরটা হচ্ছে বলয় উপান্থী হবে। বলয় উপান্থী, এই যে এটা বলয় উপস্থি। এখন বলয় উপস্থি কেন হবে? ষড়যন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে? বলয় উপস্থি বলতে বোঝানো হয় ফুসফুস থেকে নির্গত যে মানে অংশগুলো স্বরের সাথে সরাসরি স্বর ক্রিয়েট করার জন্য সরাসরি কানেক্টেড, সেগুলোকে বলা হচ্ছে বলয় উপস্থি। তো এই বলয় উপস্থি এই ধ্বনিগুলো হচ্ছে সরাসরি ভূমিকা পালন করে। এখন মুখবিবর এটা কিন্তু স্পেসিফিক একটা জিনিস, নাসারন্ধ্র স্পেসিফিক একটা জিনিস, নাসিকা স্পেসিফিক একটা জিনিস নাক। কিন্তু বলয় উপস্থি বলতে কিন্তু এখান থেকে শুরু করে সবগুলো যে ধ্বনি বা অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোকে বোঝাচ্ছে। তো এখানে কিন্তু ষড়যন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে? সবগুলা অংশই কোনো না কোনো অংশ এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় স্পর্শ করে, সেই কারণে বলয় উপস্থিত হবে। আমি পরবর্তী সংস্করণের ব্যাখ্যা দিয়ে দিব, দাঁড়ান। এর ব্যাখ্যা লাগবে, ওকে, এর ব্যাখ্যা অ্যাড করে দিব। আচ্ছা, এরপরে দেখেন, এরপর হচ্ছে বাংলা কার বর্ণের সংখ্যা কয়টা? কার বর্ণ কয়টা? কার বর্ণ মানে হচ্ছে সংক্ষিপ্ত বর্ণ। তো কার বর্ণ সংখ্যা হচ্ছে 10টা। স্বরের কোনো কার নেই, এই কারণে স্বরকে বলে নীলিন বর্ণ। বাংলার সংখ্যা বর্ণ কয়টা? আচ্ছা, সংখ্যা বর্ণ কয়টা বলুন তো? বাংলার সংখ্যা বর্ণ কয়টা? সংখ্যা বর্ণ কয়টা? 10, 21, 24, 42। এটা অনেকে পেছ লাগে দেয়। বাংলার সংখ্যা বর্ণ হচ্ছে 10টা। 10টা কি কি? শূন্য, তারপর হচ্ছে 1, 2, 3, দেন হচ্ছে 4, 3, 4, 5, 6, 7, 8, 9। এই হচ্ছে মোট 10টা। বাংলা সংখ্যা বর্ণ কয়টা? 10টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টা বর্ণকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বসায়া ইনফিনিটি সংখ্যক সংখ্যা তৈরি করা যায়। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ কোনটা? জিভ। সবচেয়ে সচল অঙ্গ জিভ, সবচেয়ে বেশি মুভ করে। মুখগহ্বরের কোন অংশে তালুর অবস্থান রয়েছে? সামনে, পিছনে, নিচে, উপরে? মুখগহ্বরের কোন অংশে তালুর অবস্থান? মুখগহ্বরের কোন অংশে তালুর অবস্থান? সামনে, পিছনে, নিচে, উপরে? আচ্ছা, মুখগহ্বর, মুখগহ্বর মানে হচ্ছে মুখের ভেতরে যে মানে ফাঁকা অংশটা গর্তরে, সেটা। তো এটা কি সামনে না পেছনে না নিচে না উপরে? তালু কোনটা? এই যে উপরের, উপরের তালুতে আমরা বলি উপরের তালুতে, তাহলে হওয়া উচিত কি উপরে না? উপরেই তো হওয়া উচিত। হ্যাঁ, উপরে। সো তালুতে ঘষা খায় আমরা বলি না, সো উপরে তালুতে ঘষা খায়, তার মানে কি তালুতে। আচ্ছা, এরপর দেখেন কোমল তালুর সঙ্গে আলজিভ, কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস বের হয় কি দিয়ে? এই যে কোমল তালু কোনটা? আপনাদের কি চারটা মনে আছে? ছকটা মনে আছে? আপনাদের কি ছকটা মনে আছে? ওই যে ষড়যন্ত্রের যে ছকটা, তার নাম একটু দেখাই আপনাকে। কোমল তালু হচ্ছে পেছনের অংশটা, আমি একটু দেখাই তারপর। এই যে কোমল তালু কোনটা এটা একটু দেখেন, তাহলে বুঝবেন। দেখেন, ওকে, দেখেন এখানে এটা হচ্ছে শক্ত তালু। এই যে মাঝখানের যে অংশটা, এটা যে মাঝখানের যে অংশটা, এটা হচ্ছে শক্ত তালু।
এই যে এই যে কিন্তু জিহ্বা, এটা কিন্তু জিহ্বা, এই যে এটা কিন্তু জিহ্বা, এই যে দেখেন এটা কিন্তু জিহ্বা। ওকে, এটা হচ্ছে দাঁত। ওকে, এটা হচ্ছে দাঁত। আচ্ছা, এটা হচ্ছে ঠোঁট, ওষ্ঠ। এটা হচ্ছে নাক, মানে নাসারন্ধ্র। এটা হচ্ছে নাসিকা গহ্বর, মানে নাকের ভিতরে যে খালি অংশটা। এখন ব্যাপারটা হচ্ছে এই যে ওষ্ঠ যেটা, সরি, এই যে এই মানে তালু যেটা, এই তালুটা কিন্তু শক্ত তালু। কোমল তালু কোনটা? কোমল তালু হচ্ছে এই যে আমাদের এই পাশের যে অংশটা, এইটা। আলাজিহ্বা কোনটা? এই যে আলাজিহ্বা বা অধিজিহ্বা। অধিজিহ্বা বা আলাজিহ্বা হচ্ছে এইটা। অধিজিহ্বা বা আলাজিহ্বা হচ্ছে এইটা। তো এখানে প্রশ্ন বলছে যে মানে কোমল তালুটা যখন অধিজিহ্বার সাথে কাছে নেমে আসে, অর্থাৎ এই অংশটা যখন এটার সাথে চলে আসে, এটার কাছে যখন চলে আসে, তখন কি হয়? তো প্রশ্নটা হচ্ছে কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস বের হয় কোন দিক দিয়ে? এখন দেখেন, আপনাকে আমি একটা চমৎকার জিনিস দেখাই। সেটা হচ্ছে, চমৎকার জিনিস কি ভাই? আল্লাহর তৈরি ভাই, আল্লাহর সৃষ্টি। এই যে আমার নানাকে দিয়ে উদাহরণটা দেই। কিছুদিন আগে নানাকে যখন মুখ দিয়ে আর খেতে পারতেছিল না, তো তাকে হচ্ছে নাকে নল দেওয়া হয়েছে। তো নাকে নল দেওয়া কেন হয়েছে? নল দিয়ে একদম ভেতরে সরাসরি পাকস্থলিতে মানে কানেকশন দিয়ে দিছে পাইপের। জাস্ট পাইপটার মধ্যে মনে করেন উপরে সিরিঞ্জে, মানে মোটা সিরিঞ্জের ভিতরে স্যুপটা ঢেলে দিলে ডিরেক্ট ভিতরে চলে যেত। খেয়াল করে দেখেন আপনি এই জায়গায়, এই যে নাসারন্ধ্রটা, মানে নাকের ভেতরের ফুটাটা, ভালো করে খেয়াল করেন, নাকের ফুটাটা হচ্ছে এটা, এই জায়গাটা হচ্ছে নাসিকা গহ্বর। এই অংশটা কিন্তু খালি। আমার কথা দেখছেন? এই যে অংশটা, এই অংশটা কিন্তু এটার সাথে লাইগা রয়েছে, এই অংশটা কিন্তু এটার সাথে লাইগা রয়েছে, লাইগা রয়েছে না? এখন বলছে এটা হচ্ছে কোমল তালু, এই যে অংশটা এটা হচ্ছে কোমল তালু। এখন যখন কোমল তালুটা এই পাশে সরে আসবে, অর্থাৎ অধিজিহ্বার পাশাপাশি চলে আসবে, অর্থাৎ এই জায়গাটা মনে করেন এটার সাথে এসে অ্যাড হয়ে গেছে, এটা মনে করেন এটার সাথে এসে অ্যাড হয়ে গেছে। তো তখন কি হবে? তখন এই পাশ দিয়ে কি, এই যে এই কোমল তালুর জায়গাটা এটার সাথে অ্যাড হয়ে গেছে, তার মানে কি বাতাসটা তখন এদিক দিয়ে বেরোবে। বাতাসটা এদিক দিয়ে বেরোতে পারবো না, মুখ দিয়ে বেরোতে পারবো না, বাতাসটা তখন কোন দিক দিয়ে বেরোবে? এই যে দেখেন, বাতাস বেরোয়ার পথটা তখন হচ্ছে এই যে মনে করেন ফুসফুস থেকে বাতাসটা যায় 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 যায়, বাতাসটা এদিক থেকে বেরোয়, এই দিক থেকে বেরোয়, এই এদিক থেকে বেরোচ্ছে, তার মানে কি নাক দিয়ে বেরোচ্ছে। কথা কি ক্লিয়ার? সো আল্লাহ তাআলার সৃষ্টি ভাই, মানে এটা এই ইঞ্জিনিয়ারিং ভাই, এটা আসলে বিয়ন্ড ইমাজিনেশন। তো ব্যাপারটা হচ্ছে কি বলতেছি আমরা, কোমল তালু যেটা আছে সেটা হচ্ছে যেটা আমাদের এই নাসারন্ধ্রর সাথে ব্লক সৃষ্টি করে রাখছে, তবে এটা মুভেবল। এটা যখন মুভ করে, এটা যখন নিচে নেমে আসে অধিজিহ্বার সাথে লাগে, তখন নাক দিয়ে বাতাস বের হয়, কারণ তখন মুখ দিয়ে বাতাসটা এই অধিজিহ্বাটা আর কোমল তালুটা ব্লক করে দেয়, তখন বাতাসটা কোন দিক দিয়ে বের হয়? এদিক দিয়ে বের হয়। এবং যখন এই যে খাদ্যনালীর ব্যাপারটা দেখেন, এই যে নাসারন্ধ্র, নাসারন্ধ্র দিয়ে যখন মানে নানাকে যখন ইয়া দেওয়া হয়েছে, মানে মুখ দিয়ে মানে নাক দিয়ে যখন ওটারে কি বলে, মানে পাইপ দেওয়া হয়েছে, নাক দিয়ে পাইপ দেওয়া হয়েছে, তো নাক দিয়ে পাইপ দেওয়া হয়েছে কোথায়? জিনিসটা খেয়াল করেন, নাক দিয়ে পাইপটা দেওয়া হয়েছে কোথায়? এই যে নাক দিয়ে এদিক দিয়ে পাইপটা দিয়ে এদিক দিয়ে পাইপটা আসছে। তো যখন পাইপটা এদিক দিয়ে আসছে, তার মানে কি এই জিনিসটা এখানের সাথে অ্যাড হয়ে গেছে, তখন তখন আর এটা এখানে নাই। এখন এদিক দিয়ে যখন এটা অ্যাড হয়ে গেছে, তখন কিন্তু পাইপটা ঢুকছে কোথায়? এই মানে নালি দিয়ে ঢুকছে, এই নালিতে, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে খাদ্যনালী। ও সরি, এদিক দিয়ে ঢুকছে, এই যে এটা এই নালিতে ঢুকছে, এটা হচ্ছে খাদ্যনালী, এটা হচ্ছে খাদ্যনালী। এখন আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে মনে করেন শ্বাসনালী, এই যে এটা হচ্ছে কি শ্বাসনালী এটা। এখন যখন আপনি এইটা অফ করে দিবেন, মানে এটা দিয়ে যখন আপনি পাইপ ঢুকছে, এখন ওই সময় ডাক্তার বারবার বলতেছিল নাক দিয়ে যখন পাইপ দেওয়া, মুখ দিয়ে কিন্তু খাবার দেওয়া যাবে না। মুখ দিয়ে যদি খাবার দেন, তাহলে কিন্তু তখন এই খাবারটা খাদ্যনালীতে আর ঢুকবে না, কারণ খাদ্যনালী তো পাইপই ব্লক করে রাখছে। তখন খাবারটা যাবে কোথায়? ফুসফুসে। তখন কিন্তু দেখা যাবে যে রোগীর বড় কোনো সমস্যা হয়েছে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে মনে করেন মেডিকেল সায়েন্সের ঝামেলা। যাই হোক, আমরা অত গভীরে না যাই, আমরা শুধুমাত্র উচ্চারণের ব্যাপারগুলো দেখতেছিলাম, তবে সেটা বোঝানোর জন্যই নানার প্রসঙ্গটা আসছিল। তো যাই হোক, চমৎকার ভাবে আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে কোমল তালু যখন অধিজিহ্বার কাছে চলে আসে, তখন এই জায়গাটা ফাঁকা হয়ে যায়, তখন বাতাসটা এইদিকে ব্লক হয়ে যায়, তখন বাতাসটা বেরোয় নাক দিয়ে। কথা কি ক্লিয়ার? আশা করি জিনিসটা বুঝতে পারছেন।
ওকে, ওকে, তাহলে এবার খেয়াল করেন, দেখেন এরপরে কি আছে। হ্যাঁ, এরপর দেখেন কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস বের হয় কোন দিক দিয়ে? বাতাস বের হচ্ছে নাক দিয়ে, বাতাস বের হচ্ছে নাক দিয়ে। আচ্ছা, এরপরে দেখেন এরপরে কি আছে, এরপরে বলছে হচ্ছে বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টা। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। অ আ ই উ এ এ ও, এই 7টাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। আচ্ছা, এরপরে কি আছে, কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়, কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখগহ্বরে কোথাও বাধা পায় না? স্বরধ্বনি, মৌলিক ধ্বনি, মৌলিক ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখগহ্বরে কোথাও বাধা পায় না? কারেক্ট অ্যান্সার হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় মুখগহ্বরে কোথাও বাধা পায় না। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণগুলো করার সময় কোথাও না কোথাও বাধা পায়, এই জন্য এটাকে ব্যঞ্জন ধ্বনি বলা হয়, স্বরধ্বনি। আচ্ছা, এরপর দেখেন এরপর কি বলছে, দেখেন ধ্বনির প্রতীককে কি বলা হয়? ধ্বনির প্রতীক মানে ধ্বনি নির্দেশক চিহ্ন। ধ্বনির প্রতীক মানে কি? ধ্বনির প্রতীক মানে ধ্বনি নির্দেশক চিহ্ন, সেটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে বর্ণ। ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? হ্যাঁ, ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন দুইটার একটাও যদি না থাকে, যেমন মনে করেন, ধরেন আমি বললাম যে এই যে ক, এটাই, এখন এটার সাথে কোনো আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার কিছুই নাই, তার মানে কোনো কারও নাই, আবার এখানে কোনো হর্ষবর্ণও নাই, হর্ষ চিহ্ন নাই। তো হর্ষ চিহ্ন যেহেতু নাই, তা তার মানে ধরে নিতে হবে এখানে আমার কি আছে, এখানে আমার একটা অ আছে। মূলত ব্যঞ্জন রূপটা হচ্ছে এরকম, এর সাথে যখন অযুক্ত হয় তখনই এটা দেখতে হয় হচ্ছে, এটার উচ্চারণটা হয় হচ্ছে এরকম, অর্থাৎ ক, শুধু এটা। তার মানে বলছে ব্যঞ্জনের সঙ্গে যখন কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে? অধ্বনি আছে, ধরে নিতে হবে। আচ্ছা, এরপরে কি, এরপরে বলছে হচ্ছে মূর্ধন্য স ও মূর্ধন্য যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে গঠিত হয়েছে? এটা হচ্ছে এই যে বললাম মূর্ধন্য স ও মূর্ধন্য, এই দুটো দিয়ে গঠিত হয়েছে। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হচ্ছে কার? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণ হচ্ছে ব্যঞ্জনের, অনুবর্ণ হচ্ছে ব্যঞ্জনের। ওকে, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? এই যে দেখেন ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ, বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণ যদি না থাকে তখন আমি দিব ফলা, কিন্তু বেস্ট অ্যান্সার হচ্ছে কি অনুবর্ণ। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে হচ্ছে কোন জোড়টি যুক্ত বর্ণের, আচ্ছা কোন জোড়টি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? আচ্ছা, যুক্ত বর্ণের রূপভেদ, তার মানে যুক্ত বর্ণ হচ্ছে আবার দুই প্রকার। আপনাদেরকে আমি মূল ক্লাস ব্যঞ্জন বর্ণের ক্লাস নেওয়ার সময় বলছিলাম যুক্ত বর্ণটা নিজেরা দেখবেন বাসায়। যুক্ত বর্ণ হচ্ছে দুই প্রকারটা বলে দিছিলাম, একটা হচ্ছে স্পষ্ট বোঝা যায়, একটা বোঝা যায় না। তার মানে একটা স্বচ্ছ, একটা অস্বচ্ছ। যেমন মনে করেন আমি যদি বলি এটা হচ্ছে ক প্লাস ত, এটা কিন্তু বোঝা যায়, তার মানে এটা কি, এটা হচ্ছে স্বচ্ছ। কিন্তু আমি যদি বলি এইটা, তো এটা কিন্তু আসলে বোঝা যায় না যে কোন কোন ধ্বনি নিয়ে হয়েছে। এটা ক ঠিক আছে, কিন্তু এটা কোনোভাবে সমান হয় না, এটা রফলার যুক্ত একটু কিছু মনে হচ্ছে, সেটা হচ্ছে অস্বচ্ছ। এই জন্য কোন যুক্ত বর্ণটি মানে কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? স্বচ্ছ ও অস্বচ্ছ, স্বচ্ছ যুক্ত বর্ণ, অস্বচ্ছ যুক্ত বর্ণ, এই দুটা প্রকাশ করে। আচ্ছা, এরপরে কি বলছে, উচ্চারণের সময় জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়? আচ্ছা, উচ্চারণের সময় জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়? উচ্চতা, সম্মুখ, পশ্চাৎ। উচ্চারণের সময় জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়? উচ্চতা অনুসারে ভাগ করা হয়, সম্মুখ অনুসারে, পশ্চাৎ অনুসারে, সবগুলোই তো সঠিক। 196 অ্যান্সার কি সবগুলো সঠিক না? হ্যাঁ, সবগুলোই সঠিক। 196 অ্যান্সার হচ্ছে সবগুলোই সঠিক। ওকে, এরপর দেখেন, এরপরে বলছে হচ্ছে রস্বকার উচ্চারণের সময় জীবের অবস্থান কোথায় থাকে? রস্ব উচ্চারণের সময় জীবের অবস্থান এই যে এখানে। রস্ব উচ্চারণের সময় জীবের অবস্থান নিম্ন, নিম্ন মধ্য, উচ্চ মধ্য, উচ্চ, এবং এটা হচ্ছে আ এ এ ই আ অ ও উ। এই যে রস্ব উচ্চারণের সময় ঠোঁট একদম সামনে থাকে। আর এটা হচ্ছে এটা হচ্ছে সম্মুখ, এটা হচ্ছে সম্মুখ, আর এটা হচ্ছে পশ্চাৎ, মানে পেছনের ঠোঁটটা হচ্ছে পশ্চাৎ, তার মানে উচ্চ পশ্চাৎ। এই যে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। রস্বকার উচ্চারণের সময় জীবের অবস্থান কোথায় থাকে? উচ্চ পশ্চাৎ, পশ্চাৎ স্বরধ্বনি, এবং এটা উচ্চ। ঠিক আছে। আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? ঠোঁটের উন্মুক্তি যে আ বিবৃত,
সো আ উচ্চারণটা কি? আ উচ্চারণ আমরা বলছিলাম না, এই যে আ, এই যে সবার এখান থেকে উচ্চারিত হয়। সো এটা কি? এটা হচ্ছে বিবৃত। আয়ের উচ্চারণটা কি? এটা হচ্ছে বিবৃত। আয়ের উচ্চারণটা হচ্ছে বিবৃত। এরপরে কি বলছে দেখেন, এরপরে বলছে হচ্ছে জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? আচ্ছা, কথাটা বুঝছেন? জিভের সম্মুখ বা পশ্চাৎ, অর্থাৎ সম্মুখ, মধ্য, পশ্চাৎ, এই তিনটা আছে। জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী, মানে জীবের অবস্থান অনুযায়ী, উচ্চতা অনুযায়ী না। উচ্চতা অনুযায়ী বললে 4 প্রকার। জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? কারেক্ট আনসার হচ্ছে 3 প্রকার। আল্লাহ মাহবুব জানেন আমার বইতে কত দিছি উত্তর, 3 প্রকারই দিছি। আচ্ছা, কিন্তু আগের সংস্করণে বই যাদের কাছে আছে তাদের বইতে মনে হয় এটা 4 প্রকার দেওয়া আছে, অর্থাৎ তখন আমি এটাকে এই উচ্চ মধ্য, উচ্চ, নিম্ন মধ্য, নিম্ন, এই 4 ভাগে তা দেখাইছিলাম, কিন্তু সেটা খেয়াল করি নাই যে সম্মুখ ও পশ্চাৎ অবস্থান অনুযায়ী। সেটা সংশোধন করে দিছি নতুন বইতে, সেটা হচ্ছে 3 প্রকার হবে। এরপর দেখেন বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? এই যে দেখেন ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছে, স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয় কি বোঝাতে? কারেক্ট আনসার হচ্ছে দীর্ঘস্বর, অর্ধস্বর, পূর্ণস্বর, অনুনাসিকতা। কারেক্ট আনসার হচ্ছে অনুনাসিকতা, অর্থাৎ না মানে নাক দিয়ে উচ্চারণ হবে, চন্দ্রবিন্দুর উচ্চারণটা নাক দিয়ে হবে, সেটা বোঝাতে। কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমাদের আজকের অ্যানালাইসিস এ পর্যন্তই, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে 201 থেকে আবার 302 পর্যন্ত সবগুলো ক্লাস শেষ করে ফেলবো, মানে কোশ্চেন শেষ করে ফেলবো। আশা করি অনেকগুলো কোশ্চেন যেগুলো এতদিন আপনাদের মনে দানা বেঁধে ছিল, সেই কোশ্চেনগুলোর সবগুলো সমাধান পেয়ে গেছেন। সো আমরা এভাবে প্রত্যেকটা ক্লাসেই কিন্তু সব এমসিকিউ গুলো একটা একটা করে সলভ করব ইনশাল্লাহ। পুরো কোর্স শেষে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ ব্যাকরণ নিয়ে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের মতো ইতি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।